এই ক্লাস কি হচ্ছে ভাই? কোনো ক্লাস হচ্ছে না। আপনার প্রথম কণ্ঠস্বর শোনা যাচ্ছে। ও, আমার কণ্ঠস্বরী প্রথম। হ্যাঁ মুশফিক ভাই, ক্লাস কি আজকে হবে ভাই? ভাই, জানি না ভাই, এত 15 মিনিট 12-15 মিনিট হয়ে গেল। ফোন ফোন নাম্বার থাকলে ফোন দেন না। না রে, আমার কাছে নাম্বার নেই রে। শহীদুলের কাছে থাকতে পারে, শহীদ ভাই কি আছেন লাইনে? বা আশরাফ। কেন আপনি আজকে আগে আইছেন, আপনার কাছে নাম্বার নাই? আমার কাছে নাই, আমি কি করতে পারবো বলেন। ভাই আপনি একজন অ্যাক্টিভ মানুষ, আপনারা আজকে ঘরে তো বাইরে দুইজন ভর্তি হয়েছেন জেনেসিসে, আপনার কাছে নাম্বার নাই, একটা কথা হইলো ভাই। ভাই এসছে কোন বড় গ্রুপ আছে এখানে অ্যানাউন্স করেন যে আমরা ঘরে বাইরে দুজনেই করতে হয়েছে ভাই। সে ওই পেশা ক্লাস করছে ওই রুমে, আমি এই রুমে ক্লাসে ঢুকলাম। আচ্ছা আচ্ছা, যাক, ভালো খবর। ভাই করোনার অবস্থা কিন্তু খুবই খারাপ, খুবই সারা দেশে। খারাপ। পরীক্ষা সীমান্ত পরীক্ষা জেলা হবে কিনা সন্দেহ হচ্ছে, আমার কাছে পরীক্ষা হবে না মনে পরীক্ষা হচ্ছে। পরীক্ষা জুলাইতে হবে না, আমি লিখিত দিলাম। ঠিক আছে, নিশ্চিত আমিও, কারণ এই পরীক্ষাটা ক্যান্সেল হচ্ছে সম্ভব না, বুঝছেন। ভাই সীমান্তবর্তী জেলাগুলো খুবই খারাপ অবস্থায় আছে। কেন ভাই, সাতক্ষীরার আমাদের অবস্থা যুক্ত সাতক্ষীরায় পরীক্ষা না হওয়া ভাই, সাতক্ষীরার অবস্থা কি খারাপ? কালকে 25 সাতক্ষীরা জন, আজকে 28 জন। কোন জায়গায় ভাই? 28 জন? 28 জন কোন জায়গায়? সাতক্ষীরা? ও, আপনি সাতক্ষীরায় আছেন? না, সাতক্ষীরায় নাই, আছি ঢাকাতেই, বাড়ি ও সাতক্ষীরা মানে তো। আপনার কি পোস্টিং কই, ঢাকায়? না, পোস্টিং ছিল বাগেরহাট, আমরা মিটফোর্ডে দিয়ে কোর্সে আছি। আচ্ছা আচ্ছা, তো মিটফুটে কি অবস্থা? মিটফোর্ডে আমাদের ডিউটি করাচ্ছে, ছাড়ে না। না, কোভিড এর অবস্থা কি? কোভিড আমার তো কোভিড শূন্য, আমাদের কোভিড ডেডিকেটেড না হাসপাতাল। ও ও আচ্ছা, না সিলেটে তো কোভিড কমছে, তো পরীক্ষা তো হবে শুনলাম। হলে ভালো, না হলে আরো ভালো। করোনার সাথে সবাই না, habituated আমরা হয়ে তো গেছে তো, শুনেন, আমার আমরা মনে তো হয় সবাই পরীক্ষা চাই, বাতিল কারণ হবে। হ্যাঁ। করোনা যেহেতু মানে আসসালামু আলাইকুম সবার সাথে রাজীব ভাই। হ্যাঁ, আসসালামু ভালো আলাইকুম। আছো? জি ভাই। বহুদিন পরে কথা হচ্ছে। জি ভাই। ঢাকায় তো বিএসএমএম এরা তো বলতেছে পরীক্ষা হবে। হবে, আচ্ছা, সেটাই। না, এটাই শোনা যাচ্ছিল, ওরা পরীক্ষা হবে বলতেছে, যতদূর আমরা ভাই শুনেছি আর কি। পরীক্ষা ডেট দেয় না কেন? পরীক্ষা হলে 1 মাস আগে জানাবে না? প্রশ্ন করার জন্য আমাদের ইয়েতে ফরওয়ার্ড দিতে প্রশ্ন করার জন্য ওই যে চিঠি পাঠায় না, ওগুলো পাঠাইছে, আবার এরা প্রশ্ন করে পাঠায়ও দিচ্ছে। সেটা তো অনেক দূর আগে গেছে। হ্যাঁ, এবং পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসও খোলা আমাদের এখানে। যে অ্যাসোসিয়েট প্রফেসর, ওনার সাথে আমরা দেখা করছিলাম এর মধ্যে, উনি বললো যে পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস খোলা, পুরাদমে কাজ চলতেছে পরীক্ষার জন্য। আহাদ ভাই মনে হয় চলে আসছেন। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম ভাই। অবস্থা, সবাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। কি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবাই ভালো তো না? ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা একটু শুরু করে দেরি হয়ে গেল, আমার একটু হসপিটালে ডিউটি ছিল, এখান থেকে আসতে আসতে একটু দেরি হয়ে গিয়েছে, আমরা শুরু করে দেই। দেরির জন্য দুঃখিত। কথা বললে না। আজকে পেইনের উপরে আমরা কথা বলবো। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা? নেটওয়ার্ক আবহাওয়ার কারণে খারাপ হতে পারে যে কোনো সময়, আমি জানি না। জি ভাই, ক্লিয়ার আছে। ওকে ফাইন, কোনো সমস্যা হইলে আমাকে বললেন। হ্যাঁ, পেইনের আজকে খুব সুন্দর কিছু ইনফরমেশন থাকবে আশা করি। পেইন নিয়ে আমরা মোটামুটি এখানে যা আছে এটা যথেষ্ট, মোর দেন এনাফ। তারপরে আমি কিছু অ্যাক্সেসরিজ কথাবার্তা বলবো, কারণ পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, পেইন ম্যানেজমেন্ট নিয়ে অনেক প্রশ্ন আসে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। হ্যাঁ,
পেইনের ডেফিনিশন এটা কিন্তু সবারই জানতে হবে। পেইন ইজ অ্যান আনপ্লেজেন্ট সেন্সরি অ্যান্ড ইমোশনাল এক্সপিরিয়েন্সেস অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকচুয়াল অ্যান্ড পটেনশিয়াল টিস্যু ড্যামেজ অর ডিসক্রাইব ইন টার্মস অফ সাচ ড্যামেজ। শব্দগুলো আমি যেভাবে বলছি এভাবে একটু স্যাররা কিন্তু চায়, যদি ডিফাইন পেইন হয় তাহলে অবশ্যই এই ডেফিনিশনটা স্যাররা চাবে। এইটা একটু মুখস্থ থাকা ভালো। কিন্তু এই আমি definitionটা সতর্ক change করে হয়ে দেই, আমি একটু সতর্ক করে দেই, কিন্তু অনেক সময় দেখা যায় মনে হয় যে সহজ, কিন্তু আসলে কিন্তু সহজ না। ডেফিনিশনটা মনে হয় কি যে আসলে কঠিন হয়ে যায়। হ্যাঁ, এই জন্য সবাই একটু ভালো করে মুখস্থ করে নেবেন। হ্যাঁ, ভাই এই ডেফিনেশনটা তো এখন চেঞ্জ হয়ে গেছে, আমরা কি লেটেস্ট ডেফিনেশন দিব? এটা চেঞ্জ হলেও আমাদের মানে স্যারদের সাথে কথা বলা আছে যে এটা এই একই ডেফিনিশন চলবে, ঠিক আছে? লেটেস্টটা দিলে হবে না? লেটেস্টটা দেওয়ার দরকার নাই এখন পর্যন্ত, কারণ এখনো তো স্যাররা আমরা স্বাভাবিক কার্যক্রম শুরু করা যায় নাই, এই জন্য আগেরটা দিলেও হবে, লেটেস্টটা দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু আমি মনে করি যে এইটা দিলেও চলবে। এখনো আগের নতুন ডেফিনিশনটা এখনো কনফারেন্স আকারে হলে তখন এটা ফ্ল্যাশ হয়, ঠিক আছে? এটা রাফলি সবাই এস্টিমেট করেছে এবং এটা মানে প্রকাশিত হয়েছে, কিন্তু এটাও বলা আছে যে এটা আস্তে আস্তে এটাকে এস্টাবলিশ করবে। হ্যাঁ, পুরান ডেফিনিশন দিলেও কোনো সমস্যা নাই, বরঞ্চ এইটা বরং ইজি। নতুন ডেফিনিশনটা যদি কেউ দিতে পারে দ্যাটস গুড, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা দিলেও হবে। আমি নতুন ডেফিনিশনটা এই জন্য নিয়ে আসি নাই, ঠিক আছে? কারণ ওইটা মনে করলাম যে নতুন ভাবে পড়াচ্ছে, যেটা আগে আছে তো দিলেই হবে, আমাদেরকেও স্যাররা এইভাবেই বলে। ওকে ফাইন, নেক্সট হচ্ছে আমরা যেটা দেখতে চাই যে পেইনের পাথওয়ে, নরমাল পাথওয়ে, ঠিক আছে? এইটা অবশ্যই জানতে হবে। বেসিক পেইনে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এটা অবশ্যই আসতে পারে। প্রথম কথা হলো ট্রান্সডাকশন, ট্রান্সমিশন, মডুলেশন, পারসেপশন। একটু সাউন্ড আসতেছে, খুব বেশি ডিস্টার্ব হলে আমাকে বলবেন। হ্যাঁ, তাহলে আমি একটা কাজ করি, ইয়ারফোন নিয়ে একটু ট্রাই করি। হ্যাঁ, ইয়ারফোন নিয়ে সাউন্ড একটু কমে যেতে পারে। ইয়ারফোন নিলে সাউন্ড একটু কমে যাবে। তাহলে এই ছবিটা লাগবে, কারণ অনেক সময় কিন্তু পেইন পাথ হয়ে আসে। হ্যাঁ, পেইন পাথ হয়ে অনেক সময় ছবি আকারে আসতে পারে। তারপরে হলো এখানে ছবি আকারে যেগুলো দেয়া আছে স্টেপ গুলো, ও এটাতে আবার এগুলো ঢুকানো যায় না, এটা একটা বড় সমস্যা। না, এটা হচ্ছে না, ফাইন, হচ্ছে না এটা। তো যেটা বললাম ট্রান্সডাকশনটা কি কেউ জানা আছে? হোয়াট ইজ ট্রান্সডাকশন? না বুঝলে কিন্তু লিখতে পারবেন না কখনোই, যদি 2 লাইন লিখতে পারেন তাহলে ভালো। ট্রান্সডাকশন, এনিবডি? ট্রান্সডাকশনটা হচ্ছে যে কনভার্সন অফ মেকানিক্যাল স্টিমুলেশন ইনটু ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, দিস ইজ কল্ড ট্রান্সডাকশন। মানে আমি যে চিমটি দিচ্ছি, ধরছি, ধাক্কা দিচ্ছি, এটা একটা মেকানিক্যাল স্টিমুলেশন। এইটা যখন ইলেকট্রিক্যাল স্টিমুলেশনের ট্রান্সমিশন হবে, সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জে ট্রান্সমিশন হবে, দিস ইজ কল্ড হচ্ছে ট্রান্সডাকশন। ট্রান্সমিশনটা ইজি, ওই যে অ্যাকশন পটেনশিয়ালটা কনভার্সন হলো, সেই অ্যাকশন পটেনশিয়ালটা প্রোপাগেশন হবে, দিস ইজ কল্ড ট্রান্সমিশন। এন্ড মডুলেশন, মডুলেশনটা হচ্ছে যে whenever the intensity of the pain is changed during the course of the pathway, this is called modulation. And perception হচ্ছে ফাইনালি কি পরিমাণ পেইন আমরা পারসেপশন হচ্ছে ব্রেনে, দিস ইজ কল্ড পারসেপশন। তো এই 4টা পাথওয়ে অনেক সময় যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাও আপনারা একটু 2 লাইন করে লিখে দিতে পারলে ভালো নাম্বার আসবে ডেফিনেটলি। আমি ডিপ্লোমার খাতা দেখেছি, অনেকে ভালো লিখেছেন, অনেকেই কিন্তু আবার অল্প 2-1টা খাতা আমি দেখেছি যে একটু লাইনের মতো মনে মতো হয়নি, সেটা সম্ভবত এক্সাম ব্যাচের কিছু স্টুডেন্ট হবে। এই জন্য আমি বলবো যে আপনাদের অবশ্যই এই যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পেইনের পাথওয়েটা আপনাদের খুবই বেসিক, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি, এখানেও একই কথা, এখানেও আরেকটা ছবি যেটা যে ভালো দেন, তবে এই ছবিটার থেকে আগের ছবিটা বেটার। হ্যাঁ, আগের ছবিটা বেটার, এটার থেকে এটা মানে বেটার। এখন এখানে কয়েকটা জিনিস আমি উল্লেখ করেছি, যেমন ট্রান্সডাকশন। এখানে ট্রান্সডাকশনে আমরা দেখেছি যে এ ডেল্টা এবং সি ফাইবার দিয়ে পেইনটা ক্যারি হচ্ছে। এই ছবিটার মধ্যে বেশ কিছু জিনিস এখানে উল্লেখ করা আছে, যেমন হচ্ছে এ ডেল্টা এবং সি ফাইবার দিয়ে পেইনটা ক্যারি করতেছে, এই জন্য ছবিটা আমি নিয়ে আসছি। আর অপয়েড রিসেপ্টর কোথায় কোথায় থাকে দেখেন, অপয়েড রিসেপ্টর থাকে হচ্ছে
আপনার এই যে ডরসাল রুট গ্যাংলিয়া, ঠিক আছে, এইখানে থাকে, এইখানে কাজ করে অপয়েড রিসেপ্টর। তারপরে এই যে দেখেন প্রোস্টাগ্ল্যান্ডিন E2, সাবস্টেন্স পি, ব্র্যাডিকাইনিন প্রাইমারি অ্যাফারেন্ট নসিসেপ্টর লেভেলে কাজ করে, এই লেভেলে এরা কাজ করে। তারপরে হচ্ছে আপনি দেখেন যে মডুলেশনটা যে এখানে কাজ করে ইনহিবিটরি, যেমন হচ্ছে সেরোটোনিন, নরএপিনেফ্রিন, তারপর হচ্ছে অপয়েড এবং হচ্ছে গাবা এবং সোমাটোস্ট্যাটিন হচ্ছে গ্যালানিন। তারপরে হলো এরা কি করে ইনহিবিশনটা হলো ইনহিবিশন, সেন্ট্রাল ইনহিবিশনটা হচ্ছে একেবারে সিএনএস এ ইনহিবিশনটা করতেছে কারা, সেরোটোনিন, নরএপিনেফ্রিন, অপয়েড, গাবা এবং সোমাটোস্ট্যাটিন এবং গ্যালানিন। এরা কিন্তু মডুলেশনে মানে পার্টিসিপেট করে এবং মডুলেশনের একটা মূল জায়গা হচ্ছে যে ইনহিবিটর। এর একটা হচ্ছে ডিসেন্ডিং ইনহিবিশন, এটাকে নাম বলা হয় ডিসেন্ডিং ইনহিবিশন, এবং ব্রেনের স্পেসিফিক জায়গা হচ্ছে পেরিঅ্যাকুইডাক্টাল গ্রে ম্যাটার, ঠিক আছে, পেরিঅ্যাকুইডাক্টাল গ্রে ম্যাটার। আরো দুটো শব্দ আছে, আমি ইনস্ট্যান্ট ভুলে যাচ্ছি, আরো দুটো শব্দ আছে। পেরিঅ্যাকুইডাক্টাল গ্রে ম্যাটার এটা বেশি ইউজ হয়, তো এই জায়গা থেকে আর কি আপনার ইনহিবিশনটা হয়। সেন্ট্রাল ইনহিবিশনটা ডিসেন্ডিং ইনহিবিশন বলা যায়, এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ইনহিবিশন। আচ্ছা, এরপরে আসেন দেখেন স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে এখানে যাচ্ছে, এইসব জায়গায় থ্যালামাস এবং এইসব জায়গায় কাজ করে হইতেছে এক্সাইটেটরি সাবস্টেন্স পি, তারপরে গ্যালানিন, অ্যাসপার্টেট, এগুলো। এখানে আমাদের মেইন জিনিসগুলো হচ্ছে ইনহিবিশনে কাজ করে কারা, এটা একটু জেনে রাখতে পারেন যে হোয়াট ইজ মডুলেশন অফ দ্য পেইন। মডুলেশনটা হলো অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি অফ দ্য পেইন শুড বি modulated or should be changed, মানে whenever changed to the final perception, this is called modulation. Modulationটা মেইনলি হয় descending inhibition pathway that is directed from periaqueductal gray matter, ঠিক আছে। আচ্ছা, এইটুক জানলে চলবে, এখানে এর চেয়ে বেশি আমাদের জানার দরকার নাই, এবং ডিপ্লোমা লেভেলে এর চেয়ে বেশি আমার আশা করছি জানা লাগবে না ইনশাআল্লাহ। এই জিনিসগুলো একটু জেনে রাখা ভালো, বেসিক লেভেলে এই প্রশ্নগুলো অনেক সময় দিতে পারে। আমি সবার জন্য লেকচার দিচ্ছি, কেউ কেউ যদি অনেক সময় বেশি জানার আগ্রহ থাকে, ডেফিনেটলি আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, এবং অনেক সময় প্রশ্ন যে সহজ প্রশ্ন কঠিন হয়ে যায়, কিন্তু আমরা দেখছি যে এমডি লেভেলেও, এফসিপিএস এবং এমডি লেভেলেও কিন্তু পেইন নিয়ে খুব বেশি কঠিন প্রশ্ন করে না, খুব বেসিক প্রশ্নের ভিতরেই সীমাবদ্ধ রাখে। তো সুতরাং এই ব্যাপারে একটু নিশ্চিত থাকা যায় যে পেইন নিয়ে আপনাদেরকে খুব একটা ডিস্টার্ব করবে না। তারপরে বেসিক জিনিসগুলো, বিশেষ করে পেইন ফাইবার, আমাদের যে নার্ভ ফাইবার গুলো সেগুলো কি ধরনের আছে, এ ফাইবার, সি ফাইবার, এ ডেল্টা, আবার এ বিটা ফাইবার আছে। এখানে বেশ কিছু মানে ক্রাইটেরিয়া দেয়া আছে, দেখেন এ বিটা ফাইবার হচ্ছে লার্জ এবং মানে সি ফাইবারটা হচ্ছে স্মল এবং আনমাইলিনেটেড। সি ফাইবারটা স্লো কন্ডাকশন, যেগুলো মাইলিনেটেড সেগুলো ফাস্ট কন্ডাকশন। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। এছাড়া আমাদের আর তেমন কিছু নাই। লো স্টিমুলেশন থ্রেশহোল্ড, একটা হচ্ছে যাদের মানে ফাস্ট কন্ডাকশন, তাদেরকে অল্প স্টিমুলেশন দিলেই কিন্তু পেইনটা পারসেপশন হয়, ঠিক আছে। আরেকটা হলো যে যাদের হলো অল টাইপ অফ নক্সাস স্টিমুলেশন সি ফাইবার দিয়ে স্টিমুলেটেড হয়, কিন্তু ট্রান্সমিটেড প্রলং ডাল পেইন, সাধারণত ভিসেরাল পেইন গুলো সি ফাইবার দিয়ে ট্রান্সমিটেড হয়, ঠিক আছে। হাই ইন্টেন্সিটি স্টিমুলাই টু ট্রিগার, যেহেতু এখানে আনমাইলিনেটেড, এখানে পেইনটা দ্রুত যায় না, আস্তে আস্তে যায়, ঠিক আছে, এই জন্য ডাল পেইন হয়, ঠিক আছে। এই কথাগুলো এখানে বলা আছে। এ ডেল্টা ফাইবার স্মল, lightly myelinated, slow conduction, respond to heat, pressure, cooling, chemical, sharp sensation of the pain. আমাদের কেটে গেলে যে ধরনের ব্যথা হয় সেগুলো কিন্তু বিটা ফাইবার দিয়ে ডিরেক্টেড হয়, ঠিক আছে। আর সি ফাইবার দিয়ে সাধারণত কনিক এবং ভিসেরাল পেইন, এগুলোই সাধারণত বেশি ডিরেক্টেড হয়। ক্লাসিফিকেশন অফ দ্য পেইন, অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, আমি এখানে একটা দিয়েছি, আরো অনেক কিছুর উপরে ক্লাসিফিকেশন আছে। অ্যাকুট পেইন, ক্রনিক পেইন, ভিসেরাল পেইন, সোমাটিক পেইন, ম্যালিগন্যান্ট পেইন, নন ম্যালিগন্যান্ট পেইন, তারপরে হচ্ছে আপনার সোমাটিক পেইনের ভিতরে সুপারফিশিয়াল পেইন, ডিপ সোমাটিক পেইন,
মাসকুলোস্কেলেটাল পেন, নন ম্যালিগন্যান্টের মধ্যে মাসকুলোস্কেলেটাল পেন এবং নিউরোপ্যাথিক পেন। এই ক্লাসিফিকেশনটা একটু ভালো মনে হয়েছে। অনেক সময় মানে অন্য ধরনের ক্লাসিফিকেশনও আছে, কিন্তু এটা মোটামুটি একটু কমপ্লিট। এটা আপনারা দিয়ে একটা শিখলেই চলবে, খুব বেশি এখানে জানা লাগে না, অনেক ধরনের ক্লাসিফিকেশন খুঁজে পাওয়া যায়, এটা কিন্তু ভালো। মেজর ক্যাটাগরিজ অফ পেইন, এক নাম্বার হচ্ছে ক্লাসিফাইড বাই ইনফ্রাড পাথওয়ে প্যাথোফিজিওলজি। প্যাথোফিজিওলজি দিয়ে আমরা যতটুকু জানি যে নসিসেপটিভ, নিউরোপ্যাথিক, মেজর ক্যাটাগরি। যদি আমরা দুই ভাগে ভাগ করি পেইনকে, সেটা হচ্ছে নসিসেপটিভ এবং নিউরোপ্যাথিক। নসিসেপটিভ স্টিমুলাই ফ্রম সোমাটিক এন্ড ভিসেরাল স্ট্রাকচার, এগুলো থেকে আমাদের নসিসেপ্টর রিসেপ্টর যেগুলো আছে সেগুলো অ্যাক্টিভেটেড হওয়ার মাধ্যমে পেইনটা অ্যাক্টিভেটেড হয়। আর নিউরোপ্যাথিকটা স্টিমুলাই অ্যাবনরমালি প্রসেস বাই দ্য নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের অনেকগুলো পেইন আছে যেগুলো আমরা একটু পরে আলোচনা করব। নিউরোপ্যাথিক পেইনটা কি ধরনের এবং কিভাবে এটা প্রোপাগেশন হয় এগুলো আমরা একটু আলোচনা করব। তবে পেইনের ব্যাপারে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যে কোনো মুহূর্তে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু বুঝলেন না বা বোঝা যাচ্ছে না এরকম কিছু হইলে আমাদেরকে আমার সাথে সাথেই বলেন ক্লাসের ফাঁকে, কেন পরে অনেক সময় দেখা গেল ভুলে যেতে পারে। ডিফারেন্স এগুলো এর আগে পরীক্ষায় এসেছে, অ্যাকুট পেইন, ক্রনিক পেইন, ফিজিওলজিক্যাল পেইন, অ্যাকুট পেইন এবং ক্রনিক পেইন, প্যাথোলজিক্যাল পেইন বিকজ অফ নন নিউরাল টিস্যু ড্যামেজ। আর একটা হচ্ছে নিউরাল টিস্যু ড্যামেজ। ক্রনিক পেইনটা মেইনলি নিউরো কম্পোনেন্টটা, নিউরোজেনিক কম্পোনেন্টটা রেগুলারলি থাকে। তারপর সিম্পল রিলেশন উইথ পেইন এন্ড টিস্যু ড্যামেজ, ডিসোসিয়েটেড রিলেশনশিপ বিটুইন পেইন এন্ড টিস্যু ড্যামেজ। কারণ হচ্ছে নিউরোপ্যাথিক পেইন হলে অনেকগুলো কম্পোনেন্ট কিন্তু এখানে চলে আসে, নার্ভ ইনভলভমেন্ট প্লাস হচ্ছে কেমিক্যাল, বিশেষ করে তারপর সেন্ট্রাল ইনহিবিশন, অনেক কিছু কম্পোনেন্ট এখানে কিন্তু মানে চলে আসে। আর ওদিকে সিম্পল টিস্যু ডিস্ট্রাকশন, এটাই হচ্ছে পেইনের কারণ। ইটস এ সিম্পটম অফ ডিজিজ। অ্যাকুট পেইনটা সিম্পটম, আপনি ভেঙে গেল পা ব্যথা হলো, কেটে গেল ব্যথা হলো, বাট ক্রনিক পেইন ইটস এ ডিজিজ। কারণ হচ্ছে যখনই মাল্টি সিস্টেম ইনভলভ হয় তখন সেখানে মাল্টিপল অর্গান ইনভলভ হয়, যে কারণে কিন্তু এটাকে বলা হয় ডিজিজ। ইটসেলফ ইজ এ ডিজিজ। হরমোনাল ইমব্যালেন্স হয় তখন, এই জন্য আমাদের দেখা যায় যে ক্রনিক পেইনটা আসলে একটা ডিজিজে পরিণত হয়। কারণ হচ্ছে যে যখনই আপনি একটা এফেক্টেড অর্গান, তখন আপনার হরমোনালি মানে সিক্রেশন বেড়ে যাচ্ছে, প্রেসার বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এগুলো কিন্তু মানে মানে আপনি ইনসুলিন রিলিজ কমে যাচ্ছে, তারপর ব্লাড গ্লুকোজ বেড়ে যাচ্ছে, এই জিনিসগুলো তখন কিন্তু বেড়ে যায়, যে কারণে আমরা বলি যে তখন এটা একটা ডিজিজে পরিণত হয়। যখন দীর্ঘমেয়াদী একটা পেইন থাকে মোর দেন 3 মান্থস, কখন দীর্ঘমেয়াদী বলবেন? ক্রনিক পেইন যখন পেইন পারসিস্ট মোর দেন 3 মান্থস, দ্যাট ইজ কল্ড ক্রনিক পেইন। Easier to diagnosis and treatment, difficult to diagnosis and treatment, it's self-limiting and it is not self-limiting, proportion to the clinical finding, disproportion to the clinical finding, as usual কথাবার্তা। Acute pain, injury, trauma, spasm, disease to skin, muscle, somatic structure or viscera, তারপরে perceived and communicated via peripheral mechanism, সেটা ইউজুয়ালি উইথ অটোনমিক রেসপন্সেস অ্যাজ ওয়েল অ্যাজ ট্যাকিকার্ডিয়া, ব্লাড প্রেশার, যে কথাগুলো আগেই বললাম যে এগুলো কিন্তু হয়। ডায়াফোরেসিস, প্যালোর, মাইড্রাসিস, এগুলো আমাদের অ্যাকুট ইফেক্ট, যেমন সিম্প্যাথেটিক ইফেক্ট গুলো আমরা বেশি পাই। এরপরে দেখেন অ্যাকুট পেইন ইউজুয়ালি সাবসাইড কুইকলি অ্যাজ পেইন প্রডিউসিং স্টিমুলাই ডিক্রিজেস, অ্যাসোসিয়েটেড উইথ অ্যাংজাইটি ডিক্রিজেস র্যাপিডলি এবং ক্যান বি আন্ডারস্টুড এন্ড রেশনালাইজড as part of healing process। বাস, এগুলো as usual কথাবার্তা, এগুলো কিন্তু না বোঝার কিছু নাই, এগুলো জাস্ট আমি মানে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলো বলে যাচ্ছি। অ্যাকুট পেইন, এখানে উদাহরণগুলো দেয়া আছে, কিছু উদাহরণ দেয়া আছে, এটা তো কঠিন কিছু না, এটা দেখানোর মতো তেমন কিছু নাই, ঠিক আছে? এটা আমি এই জন্য একটু ওভারলুক করে যাচ্ছি। এখানে এটা হচ্ছে 7 আইডিয়াস টু ট্রিট অ্যাকুট পেইন। অ্যাকুট পেইন, হাউ ইউ ট্রিট অ্যাকুট পেইন। যদি এরকম আসে অ্যাকুট পেইন কিভাবে ট্রিটমেন্ট করবেন, অ্যাকুট অথবা পোস্ট অপারেটিভ পেইন আপনি কিভাবে, পোস্ট অপারেটিভ পারসিস্টেন্ট পোস্ট অপারেটিভ পেইন কিভাবে আপনি ট্রিটমেন্ট করবেন, এই কথাগুলো যদি আসে এগুলোও কিন্তু অ্যাকুট পেইনের মধ্যে অন্তর্ভুক্ত, পোস্ট অপারেটিভ পেইনটা। তাহলে সেটা কি? এক নাম্বার নার্ভ ব্লক, তারপরে নন প্রেসক্রিপশন, যেমন হচ্ছে নন হ্যাবিট ফর্মিং ড্রাগ ট্রিটমেন্ট, সাম এক্সাম্পল হচ্ছে টাইনিলন, তারপরে মর্টিন, বিশেষ করে নন প্রেসক্রিপশন নন হ্যাবিট ফর্মিং ড্রাগ ট্রিটমেন্ট, মানে কিছু কিছু ড্রাগ আছে যেগুলো মানে প্রেসক্রিপশন আকারে লেখা হয় না, কিন্তু ট্র্যাডিশনাল মেডিসিন, হ্যাঁ,
এটাকে বলা যায় ট্র্যাডিশনাল মেডিসিন, এই জন্য নন প্রেসক্রিপশন ড্রাগ বলে এখানে। ফিজিক্যাল থেরাপি এগুলো কিন্তু কাজে লাগে অ্যাকুট পেইনে, আমরা দিয়ে থাকি সাধারণত, হ্যাঁ, টেন্স, আকুপাংচার, আল্ট্রাসাউন্ড, এগুলো কিন্তু হিট, কোল্ড, প্যাক, এগুলা। সাইকোলজিক্যাল কাউন্সিলিং, এটা some example include talk therapy, relaxation training, stress management, pain coping, skill training, এগুলো সাইকোলজিক্যাল কাউন্সিলিং। আপনি এই হেডলাইনটা মনে রাখেন, বিহেভিয়ার মডিফিকেশন টেকনিক অন এক্সাম্পল অফ দিস ইজ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। মানে আপনার মানে সবকিছু জানা, পেইন সম্বন্ধে ধারণা দেয়া, সঠিক একটা স্বচ্ছ ধারণা দেয়া এবং ম্যানেজমেন্ট প্ল্যান সম্বন্ধে সবচেয়ে স্বচ্ছ ধারণা দেয়া, দিস ইজ কল্ড আপনার কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এটা খুবই ইম্পর্টেন্ট। কিউটেনিয়াস ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন, এটাও একটা, এটা ডেভেলপড ইন 1960 সালে। This technique uses electrically to help the alleviate pain. The low electrical impulse blocks certain pain receptors so that the brain does not receive the message that you are in pain. A session is typically 15 minutes and but may require multiple sessions for successful pain relief. সহজে বোঝা যাচ্ছে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দিচ্ছে, ঠিক আছে? ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দিলে রিসেপ্টর গুলো নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে রিসেপ্টর গুলো মেসেজ পাঠাতে পারছে না, যে কারণে ব্রেইনও পেইন পারসিভ করতে পারছে না। একই মেকানিজম নার্ভ ব্লকের ক্ষেত্রে একই কথা, প্রোপাগেশন অফ দ্য অ্যাকশন পটেনশিয়ালটা বন্ধ করে দিচ্ছে, পেইন পারসেপশন হচ্ছে না। সাইকোথেরাপি, সাইকোলজিক্যাল কাউন্সিলিং, এটা আমরা জানি, এগুলো কিন্তু ব্রেইনকে মানে ডিসেন্ডিং ইনহিবিশনকে স্টিমুলেট করে। সাইকোলজিক্যাল কাউন্সিলিং ডিসেন্ডিং ইনহিবিশনকে স্টিমুলেট করে। অল্টারনেটিভ পেইন ম্যানেজমেন্ট যেমন আছে রিল্যাক্সেশন, আকুপাংচার, হিপনোসিস, বায়োফিডব্যাক, এগুলো অল্টারনেটিভ মেডিসিন যেগুলো আমরা জানি। তাহলে 7 আইডিয়াস টু ট্রিট অ্যাকুট পেইন। অ্যাকুট পেইনটা কিভাবে আপনারা ট্রিটমেন্ট করতে পারেন, এই 7টা পয়েন্ট আপনাকে খেয়াল রাখতে হবে। ওকে, দেন চলে যান ক্লাসিফিকেশন অফ দ্য ক্রনিক পেইন। এইটা আইএএসপি নতুন ক্লাসিফিকেশন, স্যাররা অনেক সময় এটা চায়, বিশেষ করে আক্তার স্যার যদি প্রশ্ন করে তাহলে কিন্তু এটা খুবই সে চায়, কারণ এটা আপডেটেড ক্লাসিফিকেশন, আপডেট হইতেও মোটামুটি 3 বছর হয়ে গেছে। ক্রনিক পেইনের ক্লাসিফিকেশন অফ দ্য ক্রনিক পেইন। ক্রনিক পেইন, as the pain persists past normal healing time and hence lack the acute warning function of the physiological nociception, the following 8 syndromes are classified. এগুলো মূলত আসলে ক্রনিক পেইনের সিনড্রোম এবং এটা ক্লাসিফিকেশন বলা যায়, এটা আইএসপি নতুন আপডেটেড ক্লাসিফিকেশন। Chronic primary pain syndrome, where defined as the pain is more than one anatomic region. Chronic primary pain syndrome, খেয়াল করেন, where defined as pain in more than one anatomic region that is either persistent or recur for more than 3 months and causes functional disability, emotional distress. Chronic primary pain syndrome were also defined as pain that cannot be accounted for by any other chronic pain disorder. এখানে যে জিনিসটার কথা, মানে ক্রনিক পেইন যে সিনড্রোমটা, ক্রনিক পেইন মূলত ডিফাইন করছে এখানে যে 3 মাসের উপরে যদি পেইন হয় এবং পেইনটা যদি মোর দ্যান ওয়ান অ্যানাটমিক রিজন হয় তাহলে ক্রনিক পেইন সিনড্রোম হয়। এটা যদি কখনো শর্ট নোট বা মানে সাইড কোশ্চেন হিসেবে আসে তাও কিন্তু আসতে পারে ক্রনিক পেইন সিনড্রোম। তাহলে মোর দ্যান ওয়ান অ্যানাটমিক রিজন, মোর দ্যান 3 মান্থ, এটা যদি থাকে তাহলে আমরা ক্রনিক পেইন সিনড্রোম থাকবে, সাথে ডিসএবিলিটি এবং ইমোশনাল ডিস্ট্রেস থাকবে। এই কথাগুলো মনে রাখলেই চলবে। ক্রনিক সেকেন্ডারি পেইন সিনড্রোম is a disease, is the underlying cause of chronic pain which is considered a symptom of that disease. তাহলে is a disease is the underlying cause of chronic pain which is considered as a symptom of that disease. তাহলে in chronic secondary pain syndrome যখন একটা পারসিস্টেন্ট ক্রনিক প্রাইমারি পেইন থাকে তখন there is involvement of other organ এবং সেইটার ক্ষেত্রে তখন এটাকে বলা হয় ক্রনিক সেকেন্ডারি পেইন সিনড্রোম। তখন এটা একটা ডিজিজে পরিণত হয়, সিম্পটম থেকে একটা ডিজিজে পরিণত হয়। দিস ইজ কল্ড সেকেন্ডারি পেইন সিনড্রোম। ক্রনিক ক্যান্সার পেইন, ক্যান্সার রিলেটেড পেইন encompasses pain that is caused by primary tumor metastasis বা ক্যান্সার ট্রিটমেন্ট ইনক্লুডিং দ্য কেমোথেরাপি, সার্জারি, রেডিওথেরাপি, এগুলোর কারণে যে ধরনের ব্যথা হয় সেগুলোকে বলা হয় ক্যান্সার রিলেটেড পেইন। যেমন আপনার হচ্ছে কিন্তু দেখেন মেটাস্টাসিস হইলে কিন্তু এই যে স্পাইনাল মেটাস্টাসিস হইলে
ব্যথা হয়। তারপরে হচ্ছে আপনার কেমোথেরাপি, রেডিওথেরাপি দিলে কি হয়, রেডিয়েশনে কেমোতে অনেক সময় বার্ন হয়ে কন্ট্রাকচার হয়ে সিভিয়ার পেইন হয়। তারপরে আপনার ট্রিটমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্ট নিলেও কিন্তু ওই যে কেমোথেরাপি যেটাকে বলা হয়, অনেক সময় টিস্যু ড্যামেজ হয়ে পেইনফুল হয়। এইটাই। তারপরে সার্জারি এবং রেডিওথেরাপি কথাটা বললাম, সার্জারিতে ইটসেলফ পেইনফুল। সুতরাং ক্যান্সার রিলেটেড পেইনের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো আছে যে এই কারণে পেইনটা হয়, এটাই বলছে। ক্রনিক পোস্ট সার্জিক্যাল অর পোস্ট ট্রমাটিক পেইন include pain that arises from following surgery or trauma that is often neuropathic in nature. ঠিক আছে, এগুলো একটা নিউরোপ্যাথিক কম্পোনেন্ট। পোস্ট সার্জিক্যাল পেইন, chronic neuropathic pain represent the pain that is result of a disease of lesion of somatosensory nervous system. Nervous system a disease that is called chronic neuropathic pain. Chronic headache or orofacial pain. Headache এবং orofacial pain more than 2 hours per day. More than 2 hours per day. তাহলে কি chronic headache টা কখন বলবো? যদি headache টা more than 2 hours per day এবং more than 50% of the day for 2-3 months. তাহলে on 50% of the day for more than 3 months, মানে 3 মাসের ভিতরে হচ্ছে এটা 2 ঘন্টা স্থায়ী হবে, 2 hours per day on 50% day for 3 months, মানে 3 মাসের জন্য যদি 50 ভাগ দিনেই আপনি এরকম সমস্যা থাকে, মানে কম বেশি 15 দিনে এটা থাকে, 3 মাসে মনে করেন 3 থেকে 90, তার মধ্যে ফেব্রুয়ারি 45 দিনে এই সমস্যাগুলো থাকে, তখন আমরা বলবো ক্রনিক হেডেক অর ওরোফেশিয়াল পেইন। ঠিক আছে। আচ্ছা, ক্রনিক সেকেন্ডারি ভিসেরাল পেইন রিফার টু দ্য রিকারেন্ট অর পারসিস্টেন্ট পেইন দ্যাট স্টেমস ফ্রম ইন্টারনাল অর্গান of the neck and head as well as cavities of the thorax, abdomen, pelvis, যেগুলো ভিসেরাল পেইন যেগুলো বলা হয়েছে আমরা আগেও বলেছি। ক্রনিক সেকেন্ডারি মাস্কুলোস্কেলেটাল পেইন is defined as recurrent and persistent pain that occurs in association with disease affecting the bone, muscle, joints and related soft tissue. ক্লিয়ার? এখানে তেমন কিছুই নাই, আমরা মানে কতগুলো কথা বলছি মনে রাখার সহজ উপায়। প্রথম কথা হচ্ছে ক্রনিক পেইন, ক্রনিক প্রাইমারি পেইন সিনড্রোম, মানে খুব আর্লি স্টেজে যে পেইনটা হয়। ঠিক আছে, একটার বেশি জায়গা, 3 মাসের বেশি। ঠিক আছে। আচ্ছা, এর বেশি যখন হয়ে যাবে তখন ক্রনিক সেকেন্ডারি পেইন সিনড্রোম। তারপর আর কি থাকতে পারে? ক্রনিক ক্যান্সার রিলেটেড পেইন, ক্রনিক পোস্ট সার্জিক্যাল পেইন, ক্রনিক নিউরোপ্যাথিক পেইন, ক্রনিক হেডেক কখন বলবো? মোর দেন 2 hour এবং 50% ডে ফর 3 months, 3 মাসের ভিতরে যদি 50 বা দিতেই থাকে ক্রনিক সেকেন্ডারি ভিসেরাল পেইন, সেকেন্ডারি মাস্কুলোস্কেলেটাল পেইন। এটা আমার মনে হয় কঠিন কিছু না, আপনারা একবার দেখলে এটা মনে থাকবে। ক্রনিক ম্যালিগন্যান্ট পেইন এন্ড নন ক্যান্সার পেইন, এটার মধ্যে পার্থক্য, মানে কখন ম্যালিগন্যান্ট বলবো, কখন নন ক্যান্সার পেইন। It occurs in 60 to 90% of the patient with cancer. It also referred to as chronic non-malignant pain. এরপরে আসেন, pain can be related to the tumor or cancer therapy or may be idiosyncratic. Pain may last for many years and is considered progressive in nature. Pain may also be found at the metastasized region. ক্যান্সারের ক্ষেত্রে metastasized regionেও কিন্তু হতে পারে। Treatment intervention may activate peripheral nociceptor. May be nociceptive, neuropathic and mixed in nature. এখানে আমরা মূল জায়গাটা হচ্ছে মানে ক্যান্সার পেইনে শুধু ক্যান্সারের জায়গায় ব্যথা না, বরং অন্যান্য জায়গা মেটাস্টাসিস জায়গায় হতে পারে, নিউরোপ্যাথিক কম্পোনেন্ট থাকতে পারে। নন ক্যান্সার পেইনে সাধারণত এরকম হয় না, যেখানে অ্যাফেক্টেড হয় সেখানেই ব্যথা হয় এবং অনেক সময় নিউরোপ্যাথিক মিক্স কম্পোনেন্ট থাকতে পারে, এই কথাটা বলছে। আচ্ছা, পেইন ক্যান বি সোমাটিক ভিসেরাল, এটা যে কোনো মুহূর্তেই হতে পারে। আচ্ছা, এরপর আসে টাইপস অফ পেইন। আমরা এর আগেও বলেছি টাইপস এর এখানে কিছুই বলার নাই, ডিস্ট্রিবিউশন, ডিসক্রাইব, মানে এগুলো কিছুই লাগবে না। নিউরোপ্যাথিক পেইন, নিউরোপ্যাথিক পেইন কিন্তু পরীক্ষায় আসে। নিউরোপ্যাথিক পেইন হচ্ছে অ্যাবনর্মাল সেন্সেশন, হাইপারএস্থেসিয়া, এই শব্দগুলো একটু জানতে হবে। হাইপারএস্থেসিয়া এন্ড ইনক্রিজ সেনসিটিভিটি টু স্টিমুলেশন, মানে আপনি টাচ দিছেন কিন্তু আপনি লাফায় উঠছেন, ঠিক আছে, যে এটা আমি খুব বেশি অনুভূত হচ্ছে, হ্যাঁ, মানে ইনক্রিজ রেসপন্স, মানে আপনি টাচ দিছেন মনে হচ্ছে চাপ দেওয়ার মতো ব্যথা হচ্ছে, এরকম, বা অনুভূত হচ্ছে চাপ। স্টিমুলাই দ্যাট ইজ নরমালি পেইনফুল, ইনক্রিজ রেসপন্স টু স্টিমুলাই দ্যাট ইজ নরমালি পেইনফুল। তার মানে এটা আরেকটু সহজ ভাষায় বলা যায়, যেই চিমটিটা দিলে যেটুক ব্যথা হয় তার থেকে আপনি যদি বেশি ব্যথা পান, দ্যাট ইজ কল হাইপার অ্যালজেসিয়া।
হাইপারএস্থেসিয়া হলো স্টিমুলেশনটা। হাইপারএস্থেসিয়া মানে বেশি স্টিমুলেশন, আপনি টাচ দিচ্ছেন কিন্তু সে দ্রুত বেশি স্টিমুলেশন পাইলে, এই তুমি আমার এখানে টাচ দিলে, এখন অন্যান্য মানুষ হয়তো এরকম কিছু করে না, কিন্তু সে দেখা গেল এটা করে। অ্যালোডাইনিয়া, পেইন কজ বাই স্টিমুলার দ্যাট ইজ নট নরমালি পেইনফুল, আপনি গায়ে হাত দিচ্ছেন সে ব্যথা পেল, দিস ইজ কল অ্যালোডাইনিয়া, মানে নরমালি কোনো স্টিমুলেশন পেইনফুল না কিন্তু সে ব্যথা পেল। আর হাইপারঅ্যালজেসিয়া কি? হাইপারঅ্যালজেসিয়া যেটা নরমালের যে পেইনফুল তার থেকে বেশি রেসপন্স হবে, দ্যাট ইজ কল হাইপারঅ্যালজেসিয়া। এই শব্দগুলো না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন। অ্যাবনরমাল সেন্সেশনাল। মেকানিজম অফ দ্য নিউরোপ্যাথিক পেইন, এটা আমরা বলেছিলাম যে নিউরোপ্যাথিক পেইনটা একটু জানতে হবে। নিউরোপ্যাথিক পেইন আসলে ক্রনিক পেইনের একটা গুরুত্বপূর্ণ অংশ, যারা ভবিষ্যতে পেইন ম্যানেজমেন্ট করতে চান তাদের এই জন্য এটা খুবই 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 ক্লিয়ার করতে হবে। স্পন্টেনিয়াস নিউরোনাল অ্যাক্টিভিটি ইন দ্য প্রাইমারি অ্যাফারেন্ট নিউরন, স্পন্টেনিয়াস নিউরোনাল অ্যাক্টিভিটি ইন দ্য প্রাইমারি অ্যাফারেন্ট নিউরন, নিউরোপ্যাথিক পেইন। এটা হচ্ছে অ্যাফারেন্ট নিউরনে এক ধরনের স্পন্টেনিয়াস নিউরোনাল অ্যাক্টিভিটি তৈরি হয়। দীর্ঘদিন যখন ক্রনিক পেইন হয় তখন এটার মধ্যে একটা মানে স্পন্টেনিয়াস নিউরোনাল অ্যাক্টিভিটি, যেটা কিন্তু মানে অটোমেটিক্যালি তৈরি হয় দীর্ঘদিন পেইন থাকার কারণে। মার্কড মেকানো সেন্সিটিভিটি অ্যাসোসিয়েটেড উইথ ক্রনিক নার্ভ কম্প্রেশন, মার্কড মেকানো সেন্সিটিভিটি অ্যাসোসিয়েটেড উইথ ক্রনিক নার্ভ কম্প্রেশন, তাহলে হচ্ছে মার্কড মেকানো সেন্সিটিভিটি অ্যাসোসিয়েটেড উইথ ক্রনিক নার্ভ কম্প্রেশন। যদি আপনার প্রেসারটা বেশি হয় তাহলে অ্যাসোসিয়েটেড উইথ ক্রনিক নার্ভ কম্প্রেশন। অনেক সময় যদি দীর্ঘদিন প্রেসার থাকে তখন নার্ভের উপরে কম্প্রেশন পড়ে এই ব্যথাটা হতে পারে। শর্ট সার্কিট বিটুইন নার্ভ ফাইবার এন্ড আদার টাইপ অফ ফাইবার, ফাংশনাল রিঅর্গানাইজেশন অফ দ্য রিসেপ্টর ফিল্ড ইন ডরসাল হর্ন। এখানে দেখেন শর্ট সার্কিট মধ্যে আদার ফাইবারের সাথে আদার জায়গায় পেইন টিস্যু ইনজুরি হয়েছে, ওখানের সাথে নার্ভ ফাইবারের একটা শর্ট সার্কিট হয়ে গেলে তখন পেইনটা আপনার নিউরোপ্যাথিক পেইনের কম্পোনেন্টে পরিণত হয়, যেমন ক্রাশ ইনজুরির ক্ষেত্রে এটা হয়। তারপরে হচ্ছে আপনি অ্যাক্সিডেন্টাল ট্রমা যদি হয়, মানে খুব ক্রাশ ইনজুরি, অনেক বড় অপারেশন করছে, অনেক মানে বিশেষ করে আপনার ওই যে অনেক সময় হলো ওই যে ই করে কি বলে ফ্ল্যাপ সার্জারির ক্ষেত্রে কিন্তু অনেক সময় এরকম হয়ে থাকে। আচ্ছা, রিলিজ অফ, এখানে বলছিলাম ফাংশনাল রিঅর্গানাইজেশন অফ দ্য রিসেপ্টর ফিল্ড ইন ডরসাল হর্ন। ডরসাল হর্নে কি হয়? দীর্ঘদিন পেইন থাকলে ওই রিসেপ্টর ফিল্ডটা ডরসাল হর্নে রিঅর্গানাইজড হয়, এই কারণেও কিন্তু অনেক সময় নিউরোপ্যাথিক পেইন তৈরি হতে পারে। স্পন্টেনিয়াস নিউরাল অ্যাক্টিভিটি ইন ডরসাল হর্ন সেল এন্ড থালামিক নিউক্লিয়াস, একই কারণে, যে কারণে রিঅর্গানাইজ হয়ে স্পন্টেনিয়াস নিউরোনাল অ্যাক্টিভিটি নিজে থেকে পেইন উৎপত্তি করে পাঠিয়ে দিচ্ছে, এই কারণে ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে। রিলিজ অফ সেগমেন্টাল ইনহিবিশন ইন স্পাইনাল কর্ড, যেটা কিন্তু আগেও বলেছি আমি যে এটা হচ্ছে যে সিএনএস মেকানিজম, রিলিজ অফ সেগমেন্টাল ইনহিবিশন, রিসেন্ডিং ইনহিবিশন বলে, সেটা হলো স্পাইনাল কর্ডে আসে। লস অফ ডিসেন্ডিং ইনহিবিটরি ইনফ্লুয়েন্সেস, তাহলে যদি এই জিনিসটা আপনার মানে কমে যায়, নিউরোপ্যাথিক পেন অনেক সময় দেখা যায় লস অফ ডিসেন্ডিং ইনহিবিশন ইনফ্লুয়েন্স, যদি ডিসেন্ডিং ইনহিবিশনের ইনফ্লুয়েন্সটা কমে যায় তখন কিন্তু আপনার ব্যথা বেড়ে যাবে, ঠিক আছে, এবং থ্রেশহোল্ডটা কমে যাবে। অল্প থ্রেশহোল্ডে ব্যথা, আগে যেমন 5 দিলে ব্যথা হইতো না, এখন 5 দিলে ব্যথা হচ্ছে, দিস ইজ কল্ড ডিসেন্ডিং ইনহিবিশনটা ইনফ্লুয়েন্সটা কমে গেছে, লস হয়ে গেছে। লেশন অফ দ্য থ্যালামাস, হ্যাঁ, পেরিকুইরেক্টাল গ্রে ম্যাটার বা থ্যালামাস, সুপ্রাস্পাইনাল স্ট্রাকচার, এই সব জায়গায় হলেও কিন্তু আমাদের ডিসেন্ডিং ইনহিবিশনটা লস হয়, এই জন্য কিন্তু পেইন হয়। তাহলে আমরা দেখলাম যে এটা একটা স্পন্টেনিয়াস নিউরোনাল অ্যাক্টিভিটি এবং শর্ট সার্কিট হয় অ্যাসোসিয়েটেড টিস্যু এবং নার্ভ ফাইবারের ভিতরে। তারপর হচ্ছে ফাংশনাল রিঅর্গানাইজেশন, ডরসাল হর্ন সেলে ফাংশনাল রিঅর্গানাইজেশন হয়ে স্টিমুলেশন বেশি যাচ্ছে, তারপরে ডিসেন্ডিং ইনহিবিশন কমে যাচ্ছে, তখন বেশি পেইন হচ্ছে। রিলিজ অফ সেগমেন্টাল ইনহিবিশন ইন স্পাইনাল কর্ড, রিলিজ অফ সেগমেন্টাল ইনহিবিশন, এটা সেগমেন্টাল থেকে একটা নতুন ইনহিবিশন আসে, এটা এই জন্য বলা হয় ক্রনিক পেইনে অনেক সময় স্পাইনাল কর্ডের রিলিজ অফ সেগমেন্টাল ইনহিবিশন, এটাকে বলা হয়। লেশন অফ থ্যালামাস, থ্যালামাস হলে আপনার ডিসেন্ডিং ইনহিবিশনটা ইম্পেয়ার হয় এবং ব্যথাটা বেশি হয়। তারপরে হচ্ছে শর্ট সার্কিট, এগুলো আমরা বলেছি। এইটা হচ্ছে মূলত নিউরোপ্যাথিক পেইন। দরজাটা আটকে দাও। নিউরালজিয়া হচ্ছে পেইন ইন দা ডিস্ট্রিবিউশন অফ দ্য নার্ভ, ল্যান্সিনেটিং, শুটিং, জাম্পিং এন্ড ইলেকট্রিসিটি। প্যারাস্থেসিয়া, অ্যাবনর্মাল সেন্সেশন, টিংলিং, পিনস, নিডল, টাইট ফিলিং লাইক টাইটনেস, গ্রিপিং, ক্রাম্পিং, এগুলো জাস্ট একটা শব্দ, আমি শব্দগত ব্যাখ্যাটা বলে দিছি। নিউরালজিয়া কি? ডিস্ট্রিবিউশন অফ দ্য নার্ভ, নিউরালজিয়া এই মানে হচ্ছে নার্ভে পেইন। সহজ কথা হচ্ছে যে পেইন ইন দা ডিস্ট্রিবিউশন অফ দ্য নার্ভ, যেমন ল্যান্সিনেটিং, শুটিং, জাম্পিং, ইলেকট্রিসিটি লাইক, এরকম ব্যথা হয়। প্যারাস্থেসিয়া, অ্যাবনর্মাল পেইন সেন্সেশন, টিংলিং, পেইন, নিডল, এগুলা।
তারপরে হচ্ছে টাইট ফিলিং, হচ্ছে লাইক টাইটনেস, গ্রিপিং, জাস্ট কিছু শব্দ ছিল এই জন্য দিয়ে দিছি। ইফেক্ট অফ পেইন অনেক সময় প্রশ্ন আকার, হোয়াট আর দ্য ইফেক্ট অফ পেইন? সিম্প্যাথেটিক রেসপন্স, প্যারাসিম্প্যাথেটিক রেসপন্স, দুই ধরনের ইফেক্টই হতে পারে। সিম্প্যাথেটিক রেসপন্সের মধ্যে আমরা প্যালোর, ইনক্রিজ ব্লাড প্রেশার, ইনক্রিজ পালস, তারপরে ইনক্রিজ রেসপিরেশন, স্কেলেটাল মাসেল টেনশন, ডায়াফোরেসিস, এইটা হতে পারে, ঠিক আছে। এই জন্য এখানে প্যালোরটা বলছে কেন, যখন সিম্প্যাথেটিক রেসপন্স ভেজোকনস্ট্রিকশন হয়, পেরিফেরালি প্যালোর হয়, এই জন্য এটা প্যালোর বলেছে। প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে অনেক সময় ব্লাড প্রেশার ডিক্রিজ করে, ডিক্রিজ পালস, নশিয়া, ভমিটিং, উইকনেস, প্যালোর অ্যাসোসিয়েটেড উইথ কনশাসনেস। এখানে ব্লাড প্রেশার ডিক্রিজ করার কারণে প্যালোর, আর ওখানে ভেজোকনস্ট্রিকশন হওয়ার কারণে প্যালোর, দুটো জায়গায় প্যালোর আসতে পারে। এটা হচ্ছে ইফেক্ট অফ পেইন। পেইনের দুই ধরনের ইফেক্ট, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, দুটোই থাকতে পারে। সবই যে শুধু সিম্প্যাথেটিক থাকবে এরকম না। ফিজিওলজিক্যাল, সোশ্যাল, স্পিরিচুয়াল এবং সাইকোলজিক্যাল, কালচারাল ইফেক্টও আছে পেইনের। এটা জাস্ট হেডলাইন গুলো দিয়ে দিছি যে কি হয়। ইনফ্লুয়েন্সিং পেইন, পেইন অ্যাসেসমেন্ট, হাউ উই অ্যাসেস পেইন। এটা মানে আমি বলবো যে বেসিক কোশ্চেনের মধ্যে পড়ে। পেইনের হিস্ট্রি নিতে হবে, সাইট অফ পেইন, টাইপ অফ পেইন, এটা মানে আপনারা জানেন এক্সাজারবেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর, হাউ দ্য ফ্রিকোয়েন্সি, ইম্প্যাক্ট অন ডেইলি লাইফ এবং প্রিভিয়াস থেরাপিস, কি কি আপনি নিছেন সেগুলো, এগুলো হিস্ট্রি নিতে হবে। ফ্যাক্টরস টু কনসিডার, মোড, নন ভার্বাল কমিউনিকেশন, এনভায়রনমেন্টাল, এথনিসিটি, মানে জাতগতভাবে কোনো পার্থক্য আছে কিনা কোনো পেইনের ক্ষেত্রে, তারপরে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর গুলো আছে সেগুলো এখানে জড়িত থাকবে। অ্যাসেসিং পেইন, এগুলা কোশ্চেনিয়ার, এগুলো জাস্ট আপনাদের জানার জন্য। হোয়ার ইট ইজ হার্ড, ডাজ ইট পেইন, রেডিয়েটস, তারপরে when did the pain start, did the pain gradually, suddenly, ঠিক আছে। এগুলো জাস্ট কোশ্চেনিয়ার, মানে আগের যে কথাগুলো বলা হয়েছে সেগুলোই, এখানে আলাদা নতুন কিছু নাই। এখন আমরা হিস্ট্রি নিলে যে জিনিসগুলো পাই, যে কি কি জিনিস আমরা পাই, কি কি জিনিস থাকে পেইন আসলে। এক নম্বর হচ্ছে যে আমরা হিস্ট্রিতে যা যা জিজ্ঞেস করলাম সেগুলোর ফাইন্ডিংস পাবো, কিন্তু অবজেক্টিভ কি কি থাকবে দেখেন। ভাইটাল সাইন, ব্লাড প্রেশার, পালস, রেসপিরেশন, স্কিন ময়েশ্চার, কালার, পিউপিল অফ ডাইলেটেশন, এগুলো আমাদের দেখতে হবে। তারপরে অবজার্ভ অ্যাপিয়ারেন্স অফ দ্য সাইন অফ ড্রাইনেস, তারপরে ক্লেনচিং, জ, এগুলো থাকে, অনেক সময় টাইট থাকে, এগুলো কিন্তু পেইনের একটা লক্ষণ। বিহেভিয়ারাল রেসপন্স থাকে, মানে ক্রাইং, ঠিক আছে, শাইং, তারপর উইথড্র, এগুলো একটু ফ্রাইটেন, ভিতর থাকে, ফেসিয়াল এক্সপ্রেশন খারাপ থাকে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ ডাটা। যাক, এগুলো পরীক্ষার জন্য খুব বেশি এইভাবে আসে না। এগুলো কয়েকটা জেনারেল কথাবার্তা। কনসার্ন এন্ড মিসকনসেপশন, পেইন ইজ ইনএভিটেবল, মানে পেইন থাকবেই এরকম না, ব্যাপারটা এরকম না। ইফ দ্য পেইন ইজ ওয়ার্স, মাই ক্যান্সার ইজ স্প্রেডিং, মানে এরকম একটা ধারণা যে ব্যথা থেকে মনে হয় আমার ক্যান্সার হয়ে গেছে। আই শুড ওয়েট আনটিল আই রিয়েলি নিড মাই পেইন কিলার, মানে পেইন হচ্ছে কিন্তু মনে করতেছেন যে না, দেরি করি, যতক্ষণ পর্যন্ত ব্যথা না খেয়ে থাকা যায়, ঠিক আছে। ইফ আই টেক মরফিন আই উইল ডাই সুন, এরকম একটা ধারণা, এটা ঠিক না। আই উইল গেট অ্যাডিক্টেড টু পেইন কিলার, এরকমও কিছু ধারণা আছে, যেন ব্যথার ওষুধ খাচ্ছে না, ভয় পাচ্ছে। এগুলো জাস্ট মিসকনসেপশন, আমি জাস্ট বলার জন্য বললাম। পেইন অ্যাসেসমেন্ট টুল, এটা পরীক্ষা অনেক সময় আছে। হোয়াট আর দ্য পেইন অ্যাসেসমেন্ট টুলস, যেমন পেইন রেটিং স্কেল, আম্মু কথা হচ্ছে, পেইন রেটিং স্কেলস, নিউমেরিক্যাল রেটিং স্কেল, ভিজুয়াল অ্যানালগ স্কেল, ভিজুয়াল অ্যানালগ টেবিল, তারপরে ফেসেস রেটিং স্কেলস, পেইন জিরোমিটার, ম্যাকগিল পেইন কোয়েশ্চেনিয়ার, বডি ম্যাপ, ঠিক আছে। এইগুলো হচ্ছে পেইন অ্যাসেসমেন্ট টুল। আম্মু আচ্ছা, এটা হচ্ছে পেইন অ্যাসেসমেন্ট টুলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি সিভিয়ারিটি স্কোর। এখানে আমরা এগুলো এভাবেই করি সাধারণত। ম্যাকগিল কোয়েশ্চেনিয়ার 0 থেকে 5, নন মাইল্ড, ডিসকমফোর্ট, ডিস্ট্রেসিং, হরিবল। চিলড্রেনদের ক্ষেত্রে আমরা ফেসিয়াল এটা ব্যবহার করি ট্রিটমেন্ট। ক্লাসিক্যাল অ্যানালজেসিক ড্রাগস, পেরিফেরালি অ্যাক্টিং অ্যানালজেসিক ড্রাগ, সেন্ট্রালি অ্যাক্টিং, এটা খুব সুন্দর একটা ক্লাসিফিকেশন, এটা আপনাদের একটু জেনে রাখা ভালো। হ্যাঁ, পেইন মোটামুটি, হ্যাঁ, নাম্বার আছে দেখেন। হ্যালো,
এটার লগে সম্পর্ক রাখার দরকার নেই। পেইন কি কোনো প্রশ্ন? ওকে ফাইন। তাহলে আমরা বললাম পেরিফেরালি অ্যাক্টিং কি কি আছে, সেন্ট্রালি অ্যাক্টিং, এগুলো একটু জেনে রাখেন, কারণ আসলে আমরা একেবারে পেইন সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানি না। পেরিফেরালি অ্যাক্টিং স্যালিসাইলিন, অ্যাসপিরিন, হ্যাঁ, তারপরে ডাইফ্লুনিজাল, এগুলো আমরা ইউজ করি না, অ্যাসপিরিনটা ইউজ করি। আদার এনএসএর আইবুপ্রোফেন, কিটোপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, অ্যাসিটামিনোফেন, এগুলো কিন্তু পেরিফেরালি অ্যাক্টিং। সেন্ট্রালি অ্যাক্টিং কি? সেন্ট্রালি অ্যাক্টিং উইক নার্কোটিক্স, যেমন আছে অ্যাগোনিস্ট, যেমন প্রোপোক্সিফেন, কোডিন, হাইড্রোকোডন, অক্সিকোডন, এগেইনস্ট অ্যান্টাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে পেন্টাজোসিন, এগুলো হচ্ছে সেন্ট্রালি অ্যাক্টিং উইক নার্কোটিক্স। ট্রামাডল একটা নার্কোটিক্স। স্ট্রং নার্কোটিক্স এর মধ্যে আছে মরফিন এবং মেপিরিডিন, যেটা প্যাথিডিন, ঠিক আছে? তো এগুলো আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে পেরিফেরালি অ্যাক্টিং আর ওটা সেন্ট্রালি অ্যাক্টিং। সেন্ট্রালি অ্যাক্টিং এর মধ্যে উইক একটা আছে নার্কোটিক্স, ট্রামাডল, আর হচ্ছে স্ট্রং নার্কোটিক্স। ট্রামাডলকে একটু মাঝখানে রেখে দিছে, এই আর কি, এছাড়া আর কিছু না। WHO অ্যানালিসিস ল্যাডার, এটা অনেকেই কিন্তু অনেক সহজ, কিন্তু বোঝা যায় না যে আমি কি করব। এই জায়গাটা আমি এই জন্য নিয়ে আসছি, খুবই সহজ, পরীক্ষার সময় লেখেন, কিন্তু যেই জিনিসগুলো ভুল হয় সেটা আমি একটু বলে দিচ্ছি। প্রথম স্টেপ হচ্ছে নন অপয়েড প্লাস মাইনাস অ্যাডজুভেন্ট, উইক অপয়েড প্লাস মাইনাস অ্যাডজুভেন্ট, এবং স্ট্রং অপয়েড প্লাস মাইনাস অ্যাডজুভেন্ট। এই জিনিসগুলো মানে অনেক সময় কিন্তু আমরা ভুল করি। এখানে দেখেন WHO ম্যানেজমেন্ট ল্যাডার, এখানে কি ছিল? ম্যানেজমেন্ট ল্যাডার। এইটাও আরেকটা দেখেন, স্টেপ 1 এ কি দিব? এনএসাইড। এইটা অনেকে লেখেন, এইটা থেকে এইটা আবার একটু দেখেন, একটু ইলাবোরেটেড আছে। একটা হচ্ছে প্রথম কথা নন অপয়েড, তো এখানে আমরা এনএসাইডস লিখব, এনএসাইড। নন অপয়েড আমরা কি দিব? এনএসাইডস প্লাস মাইনাস অ্যাডজুভেন্ট। আচ্ছা, সেকেন্ড স্টেপ 2 তে এনএসাইড দিলাম, ব্যথা কমলো না, এরপরে মাইল্ড অপয়েডস, এনএসাইড প্লাস মাইল্ড অপয়েডস প্লাস মাইনাস অ্যাডজুভেন্ট। স্টেপ 3 তে স্ট্রং অপয়েড প্লাস এনএসাইড প্লাস মাইনাস অ্যাডজুভেন্ট। এইটা হচ্ছে ইলাবোরেটেড, এবং এইটাই মূলত আমরা মনে করি এটা লিখলে ভালো। অনেকে কিন্তু এই জিনিসটা লিখে ফেলেন, তো ওইটা জিনিসটা ক্লিয়ার হয় না, এই জন্য এই জিনিসটা এখানে ক্লিয়ার করে দিলাম যে এনএসাইড দিব, আমরা নন অপয়েড এনএসাইড দিব, অ্যাডজুভেন্ট দিব, তারপরে যদি আমরা এরপরে অপয়েড লাগবে মাইল্ড অপয়েড, এরপরে আমরা স্ট্রং অপয়েড যাব, এবং সাথে প্রত্যেকটা জায়গায় অ্যাডজুভেন্টটা উল্লেখ থাকবে। আম্মু আচ্ছা, আমরা যেটা বলছিলাম, এখানে আমি একটু আমার দেখতে সমস্যা হচ্ছে। আচ্ছা, মাইল্ড টু মডারেট পেইন, এটা দরকার নাই আপনাদের, এত কঠিনটা বোঝার দরকার নাই। হ্যাঁ, এটা আমরা কিভাবে ট্রিটমেন্ট করি পেইনের, এটা লেখছে, এটা আমাদের এখানে লাগবে না। শুধু শুধু আমরা সময় নষ্ট করতে চাই না। নন অপয়েড অ্যানালজেসিক এর মধ্যে এখানে ওই যে এনএসাইড এর কথাটা আমি বলছিলাম, তো নন অপয়েড এর মধ্যে এনএসাইডটা আসবে, এই কথাটাই বলা আছে। এটা আমাদের জন্য খুব বেশি লাগবে না। এটা দেখেন, এটা ইম্পর্টেন্ট, অ্যাকশন, মেকানিজম অফ অ্যাকশন অফ এনএসাইডস। হ্যাঁ, মেকানিজম অফ অ্যাকশন, এক নম্বর হচ্ছে আমরা জানি যে কিভাবে পেইন হয় যদি সেলে ইনজুরি হয়, সেল মেমব্রেন থেকে ফসফোলাইপেজ A2 এটা কাজ করে, অ্যারাকিডোনিক অ্যাসিড আপনার হচ্ছে রিলিজ হয়। অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে আপনার দুইটা পাথওয়ে যায়, একটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস এবং লাইপোঅক্সিজেনেস। সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েতে আমরা অ্যারাকিডোনিক অ্যাসিড এবং লাইপোঅক্সিজেনেস পাথওয়েতে প্রোস্টাগ্ল্যান্ডিন I2, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং থ্রম্বোক্সিন। সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েতে প্রোস্টাসাইক্লিন, লিউকোট্রিনস এবং প্রোস্টাসাইক্লিন, এখানে দেখানো নাই, লিউকোট্রিনস এবং প্রোস্টাসাইক্লিন এইটা
ই হয় সেটা কিন্তু হচ্ছে না। NSAID দিলে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে বন্ধ হচ্ছে এবং লাইপোঅক্সিজেনেসও পাথওয়ে বন্ধ হচ্ছে। এখানে আইবুপ্রোফেন, ফেনবুফেন এগুলো কিন্তু কাজ করে। এই যে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে যে আদার্স মেটাবোলাইটস পেইন করে সেটা কিন্তু আমাদের কাজ করে। তো এখন একটা জিনিস আমি একটু বলে রাখি, দেখেন যে পেইন যদি হয় এই জায়গাটা অনেক সময় দেখেন, এটা বোঝার জন্য, আমি রিটেনের জন্য না, বোঝার জন্য বলছি যে পেইনের ট্রিটমেন্ট করলে NSAID দিলে ব্লিডিং এর কি প্রবলেম। ব্লিডিং এর প্রবলেম হচ্ছে, দেখেন এই যখন আপনি NSAID দিচ্ছেন তখন থ্রোম্বোক্সিন বন্ধ হয়ে যাচ্ছে। থ্রোম্বোক্সিন কিন্তু ভেজোকনস্ট্রিকশন করে, হ্যাঁ, ভেজোকনস্ট্রিকশনটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রোস্টাসাইক্লিন এটারও কিন্তু মেকানিজম আছে, কন্ট্রোল অফ ব্লিডিং, সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই কেমিক্যালস গুলো যেমন ব্যথার যে কিছু কেমিক্যাল আছে, ব্যথা আছে, সেই কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে দেখে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ব্লিডিং ডিসঅর্ডার হয়। অনেক সময় ব্লিডিং ডিসঅর্ডার থাকলে কিন্তু আমরা NSAID দেই না। এই কথাটা কিন্তু এই কারণে, হ্যাঁ, যেটা এই ফ্যাক্টর গুলোর কারণে। রোল অফ প্যারাসিটামল অ্যাজ এ পেইন ম্যানেজমেন্ট, এটা সম্বন্ধে দুই একটা কথা একটু না বললেই নয়। প্যারাসিটামলের ক্ষেত্রে এই যে মানে সামারি কয়েকটা কথা আমি উল্লেখ করছি, এটা একটু জেনে রাখেন। For more than a century, acetaminophen has been recognized worldwide as a safe, effective agent and relieving pain and reducing fever in a wide range of patients. The management of mild to moderate pain, management of moderate to severe pain with adjuvant opioid analgesic, মানে এটার সাথে যদি আমরা adjuvant opioid দিয়ে রাখি তাহলে এটা মডারেট পেইনও ট্রিটমেন্ট করা সম্ভব। রিডিউসিং দ্য ফিভার ইন অ্যাডাল্ট এন্ড চিলড্রেন। IV acetaminophen is a discussion of rationale to drug development proceed analysis, এগুলো IV acetaminophen ইদানিং কালে ইউজ হচ্ছে, এই কথাগুলো বলা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না, দেখে রাখেন। কিটোরোলাক পরীক্ষায় আসছিল, কিটোরোলাক আপনাদের পরীক্ষায় আসছিল, এই জন্য আমি এটা নিয়ে আসছি। কিটোরোলাক এক নাম্বার হচ্ছে ডোজেস ফর্ম এন্ড স্ট্রেংথ, এটা হচ্ছে 10 মিলিগ্রাম, ইনজেক্টেবল ফর্ম হচ্ছে 15 এবং 30, মডারেট টু সিভিয়ার অ্যাকুট পেইন, short term less than 5 days, management of moderately severe acute pain that requires analgesic at opioid level, not indicated for minor and chronic painful condition, এটাতে আমরা দেই না, not indicated for minor and chronic painful condition, ঠিক আছে। এটা কিন্তু অনেক সময় আপনারা দিয়ে দেয়, আমার প্রেসক্রিপশন পাই কিটোরোলাক দিয়ে দিচ্ছে, chronic pain কিটোরোলাক দিয়ে দিচ্ছে, খান। তারপরে হচ্ছে IV 30 মিলিগ্রাম সিঙ্গেল, এগুলো 60 মিলিগ্রাম, এগুলো অ্যাজ ইউজুয়াল, এগুলো নিয়ে কথা নাই। আচ্ছা, যে জিনিসটা আমি বলবো, এক নাম্বার হচ্ছে ডোজিং মডিফিকেশন, যদি রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে সিভিয়ারলি কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে। মডারেট ইউজ 50% অফ দ্য রিকমেন্ডেড ডোজ, নট টু এক্সিড 60 মিলিগ্রাম পার ডে। হেপাটিক নন স্টাডি, হেপাটিক ইম্পেয়ারমেন্টে সমস্যা নাই, কিন্তু রেনাল ইম্পেয়ারমেন্টে থাকলে কিটোরোলাক দেয়া যাবে না, এই কথাটা বলা আছে। এরপরে দেখেন কিটোরোলাক নিয়ে আসছিল, কিটোরোলাক নিয়ে একটা শর্ট নোট আসছিল, কিটোরোলাক নিয়ে, সরি, কিটোরোলাক নিয়ে এগুলো জানলে চলবে। ওকে ফাইন, কঠিন কিছু না, এগুলো সবকিছুই ডোজ দেয়, ইউজুয়ালি ডোজ আমরা অ্যাকুট পেনে দেই, ক্রনিক পেনে দেব না। আর একটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, রেনাল ইম্পেয়ারমেন্ট থাকলে কন্ট্রাইন্ডিকেটেড, হেপাটিক ইম্পেয়ারমেন্ট হলে স্টাডি নাই, সহজ কথা দেয়া যাবে, কোনো সমস্যা নেই। ওকে, অ্যাডভার্স ইফেক্ট অফ নন নারকোটিক অ্যানালজেসিক, তার মানে হচ্ছে NSAID, NSAID এর অ্যাডভার্স ইফেক্ট, এটা পরীক্ষায় আসে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, হিমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সিস, এগুলোর ক্ষেত্রে আপনার এই কমপ্লিকেশন গুলো আছে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের মধ্যে নশিয়া, অ্যাবডোমিনাল পেইন, ডিসপেপসিয়া, এগুলো অ্যাজ ইউজুয়াল কথাবার্তা, কনস্টিপেশন, ভমিটিং, ইন্টেস্টাইনাল কি অ্যাবডাক্ট, কি ইন্টেস্টাইনাল অবডাক্ট, কি বলে অবস্ট্রাকশন না অবডাকশন,
ইন্টেস্টাইনাল অবডাকশন, ইন্টেস্টাইনাল পারফোরেশন, প্যানক্রিয়াটাইটিস, তারপরে পেরিটোনাইটিস, পিইউডি, ডায়রিয়া, এগুলো হতে পারে। হিমাটোলজিক্যালে বলছি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিউকেমিয়া, নিউট্রোপেনিয়া, প্যানসাইটোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া, জাস্ট এগুলো গদ বাঁধা কথাবার্তা, এগুলোর মধ্যে বোঝার কিছু নাই। অ্যাডভার্স ইফেক্ট অফ নন নার্কোটিক, দ্যাট ইজ এনএসআইড, এনএসআইড এর অ্যাডভার্স ইফেক্ট আসলে এগুলো দিতে পারে। তারপর হচ্ছে অর্গান সিস্টেম, অর্গান সিস্টেম, এটা হচ্ছে অর্গান সিস্টেমের মধ্যে দেখেন রেনাল ইফেক্ট, রেনাল ইফেক্টের মধ্যে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে, ইম্পেয়ার্ড রেনিন সিক্রেশন, এনহ্যান্স টিউবুলার ওয়াটার এন্ড সোডিয়াম রিঅ্যাবজর্পশন। একটু আমি ঠান্ডা করে দিয়ে আসি, তা না হলে সাউন্ড লেকচার নিয়ে যাবে না। বাইকে পিটাইতে গেছে নাকি আল্লাহ জানে। সরি টু ইন্টারাপ্ট, সাউন্ডে ডিস্টার্ব করছিল আপনাদের। রেনাল ইফেক্ট, রেনাল ইফেক্টের মধ্যে ইনফেকশন হতে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, ইম্পেয়ার্ড রেনিন সিক্রেশন, ইনহ্যান্স টিউবুলার সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন, ইনফেকশন হতে পারে, সেপসিস লিডিং টু ডেথ। ড্রাগ ইন্টারঅ্যাকশনের কথা, এগুলো কমপ্লিকেশনস এর মধ্যে অনেক কিছু আছে, মানে আসলে কি বলবো, যেমন অ্যাসপিরিন খাইলে আমাদের গ্যাস্ট্রিক মিউকোজাল ব্লিডিং হয়, ইনক্রিজ রিস্ক অফ ব্লিডিং, স্যালিসাইলেট, মেথোট্রেক্সেট, ব্লকেজ অফ দা মেথোট্রেক্সেট টিউবুলার সিক্রেশন, স্যালিসাইলেট রিজাল্টিং ইন প্যানসাইটোপেনিয়া হতে পারে, হেপাটোটক্সিসিটি, এগুলো। সাউন্ড শোনা যাচ্ছে না ভাইয়া? এখন এখন শোনা যায়? অন্যরা তো শুনতে পাচ্ছে মনে হয়, আমার কাছে শোনা যায়, মনে হয় শোনা যায়। হ্যাঁ শোনা যাচ্ছে। আপনার প্রবলেম কিনা একটু চেক করে নিন।
এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না। অপয়েড সাইড ইফেক্ট খুবই 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 ইম্পর্টেন্ট, আপনাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষা এসেছিল সাইড ইফেক্ট অফ অপয়েড, এটা আপনাদের জানতেই হবে। কেমন আছে? কনস্টিপেশন, নিড প্রোঅ্যাক্টিভ ল্যাক্সেটিভ ইউজ, সাথে সাথে সমাধান, যখনই আপনার কমপ্লিকেশনস দিবে সাথে সাথে আপনি সমাধানটা দিয়ে দিবেন। তাহলে হচ্ছে কনস্টিপেশনের ক্ষেত্রে নিড প্রোঅ্যাক্টিভ ল্যাক্সেটিভ দিয়ে দিতে হবে। নশিয়া ভমিটিং, কনসিডার ট্রিটিং উইথ ডোপামিন অ্যান্টাগনিস্ট or প্রোকাইনেটিক্স, যেমন মেটোক্লোরোপ্রোমাইড, ডমপেরিডন, প্রোক্লোরপেরাজিন, যেমন এই যে স্টেমেটিল বা হেরোপেরিডল, এগুলো ঠিক আছে। এখানে আরো বেশ কিছু কথা আছে, সেগুলো আমি দেখি লাস্টে কি আছে। ইউরিনারি রিটেনশন হতে পারে অপয়েড সাইড ইফেক্ট, এটা বলে দিতে হবে। ইচিং অর র্যাশ ওরস ইন চিলড্রেন মে নিড লো ডোজ নেলক্সেন ইনফিউশন। মেট্রা অ্যান্টিহিস্টামিন, তারপরে হাউএভার নট গ্রেট সাকসেস, এটা বলে দিছে, এরকম ভালোভাবেই হয় না। ড্রাই মাউথ হতে পারে। রেসপিরেটরি ডিপ্রেশন আনকমন, এটা খুবই আনকমন। ড্রাগ ইন্টারাকশন হতে পারে। নিউরোটক্সিসিটি, যেমন ডেলিরিয়াম, তারপরে মায়োক্লোনাস, সিজার, এগুলো ভেরি আনকমন সাইড ইফেক্ট, যেগুলো আমাদের প্রথম দিকে ছিল অপয়েড সাইড ইফেক্ট। কনস্টিপেশন, নশিয়া ভমিটিং, ইউরিনারি রিটেনশন, এইগুলো হচ্ছে আমাদের প্রথম দিকের কমপ্লিকেশন, এবং সাথে সাথে ইচিং, র্যাশ, এগুলোও হতে পারে। ড্রাই মাউথ হতে পারে। এরপরে হলো আপনার রেসপিরেটরি ডিপ্রেশন, ড্রাগ ইন্টারাকশন, ডেলিরিয়াম হতে পারে যদি এক্সেসিভ ডোজে আপনি ইউজ করেন সেক্ষেত্রে। ফাইন। ম্যানেজমেন্ট, নন ফার্মাকোলজিক্যাল পেইনের ম্যানেজমেন্ট কি? আমি কয়েকটা টেকনিক্স এর কথা মুখে বলে দিব, যেটা এখন লেখা আছে এগুলো একটু দেখে নেন, আমি পরে মুখে বলে দিব। নন ফার্মাকোলজিক্যাল টেকনিক সবগুলা, আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই দেই, সবগুলাই কিন্তু অ্যাপ্লাই করা যায়। নন ফার্মাকোলজিক্যাল টেকনিক্স আপনি যে কোনো পেইনে লিখতে পারেন, ক্রনিক পেইনে লিখতে পারেন, পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্টে অপশন হিসেবে লিখতে পারেন। লাস্টে বলবেন নন ফার্মাকোলজিক্যাল টেকনিক্স, যেমন ম্যাসেজ, ডাইভারশন থেরাপি, রিল্যাক্সেশন, হিট কোল্ড অ্যাপ্লিকেশন, ইয়োগা, এগুলা পোস্ট অপারেটিভ পেইনে আসতে পারে, কোনো সমস্যা নেই। ক্যান্সার পেইন ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। ক্যান্সার পেইন ম্যানেজমেন্টটা, এইম অফ দ্য ম্যানেজিং ক্যান্সার পেইন, আসলে এইমটা কি এটা একটু দেখে নেন। Right analgesic at the right dose and right time. Analgesic by the most appropriate route. যে রুটে কাজ করবে সেখানে দিবেন। ম্যাক্সিমাম ডোজ বিফোর মুভিং আপ টু দ্য নেক্সট স্টেপ, মানে আপনি একটা ড্রাগস যখন ইউজ করবেন তার ম্যাক্সিমাম ডোজটা ইউজ করেন, তারপরে নেক্সট স্টেপে যান। কারণ ক্যান্সার পেন সবসময় এক্সক্রুশিয়েটিং, মানে হলো আপনার বাড়তেই থাকবে। তাহলে আপনি একটা সর্বোচ্চ ডোজ ইউজ করার পরে নেক্সটটা যান, যাতে আপনার হাতে থাকে। একই সাথে মাল্টিপল এজেন্ট শুরু করা যাবে না। অ্যাচিভ এ লেভেল অফ পেইন কন্ট্রোল উইথ ইজ অ্যাকসেপ্টেবল টু পেশেন্ট। অ্যাসেস পেইন এন্ড ইভালুয়েট ইফেক্টিভনেস অফ ম্যানেজমেন্ট প্রম্পটলি। বি ওয়্যার অফ কম্পোনেন্ট অফ টোটাল পেইন। আপনি শুধুমাত্র ক্যান্সারের যে ওই জায়গা ট্রিটমেন্ট করলে আরো যে কত কম্পোনেন্ট আছে, সোশ্যাল, সাইকোসোশ্যাল, তারপরে ফিজিক্যাল কম্প্রেশন, নার্ভের ইনভলভমেন্ট, সবকিছু মিলে আপনাকে টোটাল পেইনের ট্রিটমেন্ট করতে হবে। রিলিভ পেইন এট নাইট, এট রেস্ট এন্ড মুভমেন্ট। তাইলে রাতের ঘুমটা যেন ভালো করা যায়, রেস্টে যদি পেইন না থাকে এবং মুভমেন্টের পেইন, এই তিনটা জায়গার পেইন কমাইলে আমাদের ক্যান্সার পেইন ট্রিটমেন্ট হবে। প্রোভাইড পেশেন্ট এন্ড দেয়ার কেয়ার সেট আপ ইনফরমেশন ইউজিং পেইন রিলিভিং ড্রাগ সাপোর্ট এনকারেজিং কেয়ারস। বাদ এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য দিলাম এখান থেকে, এই স্লাইডটা আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ। মরফিন আপনাদের কোশ্চেন আসে। মরফিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস ফর ম্যানেজিং মডারেট টু সিভিয়ার পেইন, ক্যান্সার পেইন। No drug has been shown to have greater analgesic efficacy. Morphine is also the most cost-effective analgesic. ঠিক আছে, analgesic efficacy এটা সবচেয়ে ভালো এবং cost effective drug. Consider the following points when treating the dose of morphine. Titrate the dose against the effect. আপনি প্রথমে টাইট্রেট করে নিতে হবে, কোন ডোজে তাকে ইফেক্টিভ হয় সেই ডোজটাকে আগে মেজার করতে হবে। গিভ দ্য নেক্সট ডোজ বিফোর দ্য ইফেক্ট অফ প্রিভিয়াস ওয়ান হ্যাজ ওয়ার্ন অফ।
মানে হচ্ছে টাইট্রেট দ্য ডোজ এগেইনস্ট দ্য ইফেক্ট, মানে আপনি দেখতে হবে টাইট্রেট আস্তে আস্তে করে বাড়ালে হবে, তারপরে গিভ দ্য নেক্সট ডোজ বিফোর দ্য ইফেক্ট অফ প্রিভিয়াস ডোজ। তার মানে হচ্ছে আমি বলি যে আপনি মরফিন ইচ্ছা মতো দিলেন 3 বেলা, কাজ হবে না। মরফিনের সিস্টেম হচ্ছে 4 ঘন্টা পর পর আপনাকে দিতে হবে। ডোজটা টাইট্রেট করে ঠিক করলেন যে এই ডোজে তার দিলে ব্যথা কমা শুরু হয়, কিন্তু 4 ঘন্টা পরে তার ব্যথা কিন্তু আসবে, সুতরাং 4 ঘন্টার ভিতরে তাকে আরেকটা ডোজ দিবেন। এভাবে আপনার আমরা যে ডেইলি 6টা ডোজ পাই এবং রাতের বেলা একটা ডোজ মিস হয়, সেক্ষেত্রে বলা হয়েছে এট নাইট ডাবল ডোজ। The starting dose is determined by the previous analgesic requirement. Patient moving from step 2 analgesic will usually start with 5 mg morphine every 4 hours. খেয়াল করেন, lower dose may be needed in elderly patient and whose with renal impairment. তাদের ক্ষেত্রে একটু কমায় দিতে বলছে। Prescribe every 4 hours. A longer dosing interval may need for people with renal impairment. ঠিক আছে, এবং হয়তো রেনাল ইম্পায়ারমেন্ট যাদের আছে তাদের একটু দেরি করে দিতে পারেন। During dose titration using the 4 hourly standard release morphine, use the full 4 hourly dose as needed as rescue or breakthrough pain, reassess pain, control regularly. এখানে একটা কথা বলা আছে, আপনি 4 ঘন্টা পর পর দিয়ে যাচ্ছেন, তারপরে কিন্তু হঠাৎ ব্যথা আসতে পারে সিভিয়ার, সেক্ষেত্রে রেস্কিউ একটা রাখতে হবে যে যদি বেশি ব্যথা হয় তাহলে এটা কিভাবে দিব। এরপরে আপনাকে রিঅ্যাসেস করতে হবে যে আসলে কি আমি ওষুধটা ঠিক মতো দিয়েছি কিনা, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, ইনক্রিজ দ্য রেস্কিউ ডোজ। রেস্কিউ ডোজটা কি হবে? 30 to 50%। এখানে বলছে ইনক্রিজ দ্য ডোজ বাই 30 to 50%। ফর এক্সাম্পল 5 থাকলে 7.5। ইফ পেইন ইজ নট কন্ট্রোল, সেক্ষেত্রে আপনাকে বাড়াতে হবে। If the pain is not controlled, increase the dose 30 to 50%. যদি পেন কন্ট্রোল না হয় আপনি প্রথমে 30 to 50% বাড়ান, এরপরে আপনি আস্তে আস্তে 5 মিলিগ্রাম, 7.5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, 15 মিলিগ্রাম, তারপরে 20 মিলিগ্রাম, 30 মিলিগ্রাম, এভাবে 4 আওয়ারলি করে আপনি দিতে পারেন। আচ্ছা, increase the rescue dose at the same time to level in line and regular 4 hourly dose. Rescue treatment can be give every hour if necessary. Rescue মানে যখন ব্যথা হবে তখন দিয়ে দিবেন। আচ্ছা, give a rescue dose before the any procedure that is likely হচ্ছে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে মরফিন হ্যাজ নো সিলিং ডোজ। খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, মরফিন হ্যাজ নো সিলিং ডোজ, কোনো আপার লিমিট নেই। আপনি যত খুশি বাড়াতে পারবেন যদি যতক্ষণ পেশেন্টের ব্যথা না কমবে। দিস ইজ দ্য বেনিফিট অফ দ্য মরফিন, বাট বি কশন ইনক্রিমেন্টাল চেঞ্জ ইন হায়ার ডোজ কমপ্লিকেশনস থেকে মানে কশনস থাকতে হবে। দ্য সিস্টেমিক বায়ো অ্যাভেইলেবিলিটি অফ দ্য ড্রাগ মরফিন ভ্যারিজ বিটুইন 15 to 60%। ঠিক আছে, মানে বায়ো অ্যাভেইলেবিলিটি মানে যা খাচ্ছেন তার কত পার্সেন্ট কাজে লাগবে, দিস ইজ কল বায়ো অ্যাভেইলেবিলিটি। হ্যাঁ, মানে আপনি যতটুকু ওষুধ নিচ্ছেন তার কতটুকু আপনি ইফেক্টিভ হচ্ছে, দ্যাট ইজ কল বায়োঅ্যাভেইলেবিলিটি। ওকে, ফাইন। মরফিন সম্বন্ধে কথা থাকলে বলবেন। প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ার খুবই সুন্দর, এখান থেকে প্রশ্ন আসে। এ সাপোর্টিভ কেয়ার সিস্টেম সবচেয়ে সহজ এবং অ্যাকসেপ্টেবল এবং মনে রাখার মতো ডেফিনিশনটা আমি এখানে দিয়ে দিয়েছি। এ সাপোর্টিভ কেয়ার সিস্টেম টু হেল্প দ্য পেশেন্টস লাইফ as actively as possible until death. এর চেয়ে সুন্দর সংজ্ঞা নাই, আপনারা এটা দেখে নেবেন। এন্ড অফ দ্য লাইফ কেয়ার কাকে বলে, এটাও পরীক্ষায় আসে। এন্ড অফ দ্য লাইফ কেয়ার refers to health care not only a person in the final hours or days of their lives but more badly care of all those with a terminal condition and has become advanced, progressive and incurable. তাহলে কি ঘটনা হচ্ছে, refer to health care not only of a person in the final hours or days of their lives, not only a person in the final hours or days of their life but more badly care of all those with a terminal condition.
and that has become advanced, progressive এবং incurable. মানে বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র রোগের চিকিৎসাই কিন্তু হচ্ছে এরকম না, এখানে অল দোজ মানে সব ধরনের ট্রিটমেন্ট, টার্মিনাল কন্ডিশনের যেই ধরনের মানে ট্রিটমেন্ট করা প্রয়োজন, যে ধরনের সার্ভিস দেওয়া প্রয়োজন, সবগুলোকেই আপনাকে একসাথে অ্যাড্রেস করতে হবে। দ্যাট ইজ কল এন্ড অফ দা লাইফ কেয়ার। তার সব ধরনের প্রয়োজনগুলোকে অ্যাড্রেসে নিয়ে আসতে হবে। কম্পোনেন্ট অফ দা প্যালিয়েটিভ কেয়ার: symptom relief, teamwork, partnership, psychological support. These components are based on hope, honesty and openness. Just a minute. একটু আচ্ছা, আমরা বলছিলাম যে কম্পোনেন্ট গুলো সিমটম রিলিভ হবে, টিম ওয়ার্ক, পার্টনারশিপ, সাইকোলজিক্যাল সাপোর্ট, এগুলোর ক্ষেত্রে আমাদের বেশি ভূমিকা রাখতে হবে। দ্য কম্পোনেন্ট বেজ অন দা হোপ, অনেস্টি এন্ড ওপেননেস। হ্যাঁ, এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। বেসিক প্রিন্সিপাল অফ ট্রিটিং এ পেইন: ট্রিটিং এ পেশেন্ট, রেসপেক্ট ফর পেশেন্ট অটোনমি। এগুলো একটু জানা লাগবে, খুবই বেসিক কথাবার্তা। 1 নম্বর হচ্ছে পেশেন্টের ইচ্ছাকে প্রাধান্য দিবে। পেশেন্ট যা ইচ্ছা করে। প্যালিয়েটিভ কেয়ারে যারা কাজ করেন নাই, আমরা কাজ করেছি, আসলে জায়গাটা খুবই আন্তরিক পরিবেশ। পেশেন্টের ইচ্ছাকে আপনি খুবই সন্তর্পণে শুনতে হবে এবং গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। পেশেন্ট কি চায়? একটা ক্যান্সার পেশেন্ট, সে টার্মিনাল লাইফে আছে, এটা তাকে নতুন করে বোঝানোর কিছু নাই, কিন্তু তার সাথে ডিটেইলস প্ল্যান নিয়ে কথা বলতে হবে যে পেশেন্ট কি চায়। বেনিফিসিয়েন্স: তাকে কিছু উপকার করেন। নন ম্যালিফিসিয়েন্স: ক্ষতি করার কোনো সুযোগ নাই। জাস্টিস: মানে আপনার নিজের ক্ষেত্রে হলে কি করতেন, সেই প্রশ্নগুলোর আলোকে আপনি চিকিৎসা দেন। 4 ডাইমেনশন অফ দ্য পেইন, যেমন ফিজিক্যাল একটা ক্ষতি আছে, সোশ্যাল একটা ক্ষতি আছে, সাইকোলজিক্যাল একটা ক্ষতি আছে, স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল ট্রিটমেন্টটা হচ্ছে যখন একটা ক্যান্সার হয় তখন মানুষ মনে করে যে আমি মনে হয় আল্লাহর সবচেয়ে অপ্রিয় বান্দা, আমাকে আল্লাহ পছন্দ করেন না, এই পৃথিবীতে আমার আসলে কোনো মূল্য নাই, আমাকে সবাই অপছন্দ করে। দিস ফ্যাক্টর ইজ কল্ড স্পিরিচুয়াল ট্রিটমেন্ট। এই সকল জায়গায় কিন্তু কাউন্সিলিং এ অনেক সুযোগ আছে। তার যে পজিটিভ ইমেজ গুলো তাকে তুলে ধরে স্মরণ করে দিতে হবে, যেই সময় তার এই পজিটিভ কাজগুলো মনে থাকে না। তার 5টা ছেলে আছে, 5টা জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হ্যাঁ, এগুলো আসলে প্র্যাকটিক্যাল কথাবার্তা বললাম, পরীক্ষার জন্য হয়তো এই কথাগুলো সময় নষ্ট হচ্ছে, তারপরে একটু বলে দিচ্ছি যে স্পিরিচুয়াল জায়গা, হ্যাঁ, যে আসলে ধর্মীয় অনুভূতি, হ্যাঁ, এই জায়গাটাকে মানে টাইট মানে ভালো করে অ্যাড্রেস করতে হবে যে অনেক সময় এই জিনিসগুলো মনে হতে পারে, তো এই জিনিসগুলো ভালো করে কাউন্সিলিং করতে হবে। ফাইন। পেইন ম্যানেজমেন্ট অফ ক্যান্সার পেশেন্ট: কিভাবে পেইন ম্যানেজমেন্ট করবেন? খুবই চমৎকার কিছু সিস্টেম দেয়া আছে, এটা আপনারা কোথাও খুঁজে পাবেন না। এটা হলো ক্লিনিক্যাল কেস থেকে আমি এটা আইডেন্টিফাই করেছি, ট্রিটমেন্টটা খুবই ভালো। প্রথম হেডলাইন গুলো খেয়াল করেন, হেডলাইন, তাইলে আপনার অ্যান্সার লিখতে সুবিধা হবে। মডিফিকেশন অফ দ্য প্যাথোলজিক্যাল প্রসেস: কিরকম? মনে করেন যে আপনার গলায় ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, কি করেন? বড় হয়ে গেছে, কি করবেন? অপারেশন করেন, 1 নাম্বার, হয় না? আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে যেমন আছে কোলন ক্যান্সার, অপারেশন করা যাচ্ছে না, কেমোথেরাপি দিচ্ছেন না? দিচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে আছে হরমোন থেরাপি দিচ্ছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে রেডিয়েশন, ব্রেস্ট ক্যান্সার, রেডিয়েশন থেরাপি দিচ্ছেন। এই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি একসাথে করছেন। অল দিস প্রসেস আর কল মডিফিকেশন অফ দা প্যাথোলজিক্যাল প্রসেস। মানে এর ক্যান্সারটাই হচ্ছে প্যাথোলজি, মানে এই ক্যান্সারের কারণে পেইন হচ্ছে, তাহলে এই জায়গাটা মডিফিকেশন করা আমাদের দরকার। কি কিভাবে করি? সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং হরমোন থেরাপি। এরপর আসেন অ্যানালজেসিক।
অ্যানালজেসিক WHO ল্যাডারে যা যা আছে, নন অপয়েড, অপয়েড, অ্যাডজুভেন্ট, ঠিক আছে, এগুলো বাস, এর ছাড়া আর কিছু কথা নাই। কর্টিকোস্টেরয়েড, অ্যাডজুভেন্ট কি কি আছে দেখেন, অ্যান্টি এপিলেপটিক, NMDA রিসেপ্টর ব্লকার, অ্যান্টি স্পাজমোটিক, বিসফসফোনেট, এগুলো কিন্তু অ্যাডজুভেন্ট, হঠাৎ দ্য অ্যাডজুভেন্ট অফ দ্য পেইন ম্যানেজমেন্ট, এগুলো যদি আসে তাহলে এই কথাগুলো আসবে। অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিপিলেপটিক, NMDA রিসেপ্টর ব্লকার, অ্যান্টি স্পাজমোটিক, বিসফসফোনেট, এগুলো। হ্যাঁ, ওকে ফাইন। নন ড্রাগ মেথডের মধ্যে আছে ফিজিক্যাল, মেসেজ, হিট প্যাড, টেন্স। ফিজিক্যাল, মেসেজ, হিট প্যাড, টেন্স, এগুলো হচ্ছে নন ড্রাগ মেথড। তারপর সাইকোলজিক্যাল, রিল্যাক্সেশন, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, সাইকোডাইনামিক থেরাপি, এগুলো কিন্তু এর অংশ। ইন্টারাপশন অফ দ্য পেইন পাথওয়ে, লোকাল অ্যানেস্থেসিয়া, যেমন হচ্ছে লিডোকেইন, বুপিভেকেইন, নিউরোলাইসিস, কেমিক্যাল নিউরোলাইসিস, ফেনল, ক্রায়োথেরাপি, থার্মোকগুলেশন, নিউরোসার্জারি অর সার্ভাইকাল কর্ডোটমি, এগুলো হচ্ছে ইন্টারাপশন অফ দ্য পাথওয়ে। পাথওয়েটা বন্ধ করে দিলাম। মডিফিকেশন অফ দ্য ওয়ে অফ লাইফ, যেমন অ্যাভয়েড মডিফিকেশন অফ দ্য ওয়ে অফ লাইফ, মানে মনে করেন যে তারে হাঁটাইলে ব্যথা করে, হাঁটাবেন না, ঠিক আছে, তারে নড়াচড়া করাইলেই ব্যথা করে, তাহলে ইমোবিলাইজ করে রাখেন। ঘাড় নড়াইলে ব্যথা করে, সার্ভাইকাল কলার দেন। তারপরে হচ্ছে আপনি মনে করেন একটা পায়ে সমস্যা হচ্ছে, হিপে সমস্যা, তাহলে হিপ প্রস্থেসিস করেন, ওয়াকিং এইড দেন, হুইল চেয়ার দেন, এগুলো হচ্ছে আপনার modification of the way of life. What sort of patient may require transfer to palliative care unit? অনেক সময় আসতে পারে এই প্রশ্ন palliative care দিয়ে, যে অর্ডার দা কেয়ার, অ্যাডভান্স কোশ্চেন, আমি অ্যাডভান্স কোশ্চেনটা নিয়ে আসছি এখানে। ক্রাইটেরিয়া: patient who can most benefit from the transfer to the palliative care unit are those with issue relating to physical symptoms, psychological distress, complex psychological care need, or spiritual need that are causing distress are difficult to address. যেমন এগুলো কঠিন অবস্থায় আছে, অ্যাড্রেস করা যাচ্ছে না। Priority is given to community admission, dying patient, patient with multiple and unusually severely problem, patient with unit taken account when considered transfer. Patient on the unit are also taken into account when considered transfer. Patients on the unit, শব্দটা ক্লিয়ার না, আমার মনে হয় কোনো কিছু বাদ গেছে। ক্যান্সার পেশেন্ট provided they meet the above care, ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে আমরা মানে লাগতে পারে। লাইফ থ্রেটেনিং ইলনেস যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে আমাদের মানে আপনার প্যালিয়েটিভ কেয়ার লাগবে, এন্ড অফ দ্য লাইফ কেয়ার। কঠিন কথাবার্তা মনে থাকবে না পরীক্ষার সময়, দরকার নেই। ট্রান্সডাকশন, এই কথাগুলো আমি আগেও বলেছি। কনভার্সন অফ দ্য কেমিক্যাল, থার্মাল, মেকানিক্যাল স্টিমুলেশন টু ইলেকট্রিক্যাল সিগন্যাল বা বাই নসিসেপশন। আচ্ছা, তারপর ট্রান্সমিশন যেটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন প্রোপাগেশনের আগেও বলেছিলাম। পারসেপশন যেটা ব্রেনে যায় পারসেপশন করে, সেটাই হচ্ছে পারসেপশন। এইবার আসেন মডুলেশন অফ দ্য পেইন। খুবই সুন্দর একটা জিনিস, মডুলেশন অফ দ্য পেইন, দ্য প্রসেস বাই হুইচ দ্য ইন্টেন্সিটি অফ দ্য পেইন ইজ ইনক্রিজড অর ডিক্রিজড ইজ কল্ড মডুলেশন। তো এই মডুলেশনটা কোথায় হয়? এক নম্বর হচ্ছে পেরিফেরালি হতে পারে, সেন্ট্রালি হতে পারে। তাহলে আমি যে আপনাদেরকে বললাম যে সেন্ট্রালি হয়, পেরিফেরালি হতে পারে। নসিসেপ্টন, পেরিফেরাল মডুলেশনের উদাহরণ কিন্তু ইতিমধ্যে দেয়া হয়ে গিয়েছে। একটা হচ্ছে মডুলেশন যেমন হাইপারএলজেসিয়া, তারপরে হচ্ছে অ্যালোডাইনিয়া, এগুলো হচ্ছে পেরিফেরাল মডুলেশন, মানে রিসেপ্টর মানে অ্যাক্টিভিটি বেড়ে যায়, রিসেপ্টর মানে থ্রেশহোল্ড কমে যায়, রিসেপ্টর বেড়ে যায়, দিস ইজ কল্ড হচ্ছে পেরিফেরাল মডুলেশন। যেমন প্রাইমারি হাইপারএলজেসিয়া, মানে আপনার একটু চাপ দিলে মানে ব্যথা যেটুকু হওয়ার কথা তার থেকে বেশি অনুভূত হচ্ছে, তার মানে হাইপারএলজেসিয়া, বেশি ব্যথা পাচ্ছে। তার মানে কি, এখানে ডিক্রিজ থ্রেশহোল্ড, আগে যদি 5-এ ব্যথা পাইতো এখন 5-এ মানে 10-এ ব্যথা পাইতো এখন 5-এই ব্যথা পায়, তাহলে 10-এ আর একটু বেশি ব্যথা পাবে, দিস ইজ দ্য ফ্যাক্ট। এই জন্য হলো পেরিফেরাল মডুলেশন। সেকেন্ডারি হাইপারএলজেসিয়া বাই ইনফ্লামেটরি মেকানিজম। সেন্ট্রাল মডুলেশন, এটা কি? এখানে দেখেন ফ্যাসিলিটেশন
কি ভাবে করে? ফ্যাসিলিটেশন, WDR নিউরন ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ডিসচার্জ, রিসেপ্টর ফিল্ড এক্সপানশন, এগুলো হলো ফ্যাসিলিটেশন, মানে বাড়ায় দেয়, সেন্সটা বাড়ায় দেয়। খেয়াল করেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়াতেও পারে, যেমন হচ্ছে WDR নিউরন ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ডিসচার্জ, WDR নিউরন, তারপর রিসেপ্টর ফিল্ড এক্সপানশন, ডরসাল সেনে অনেকগুলো রিসেপ্টর তৈরি হয়েছে, তাহলে সেখান থেকে এক চোটে পেইন যাবে, বেশি হবে। হাইপার এক্সাইটেবিলিটি অফ দ্য ফ্লেকশন রিফ্লেক্স, এটা একটা টার্মিনোলজি। তারপরে ইনহিবিশন, সেগমেন্টাল ইনহিবিশন বাই গ্লাইসিন গাবা। তারপর হচ্ছে সুপ্রাস্পাইনাল ইনহিবিশন বাই ডিসেন্ডিং পাথওয়ে, পেরিকুইডাক্টাল গ্রে, এই যে তিনটা কথা এটা লিখে রাখো, পেরিকুইডাক্টাল গ্রে ম্যাটার, রেটিকুলার ফর্মেশন, নিউক্লিয়াস রাফি ম্যাগনাস, এই তিনটা জিনিস সুপ্রাস্পাইনাল ইনহিবিশন। তাহলে উপর থেকে ইনহিবিশন, ডিসেন্ডিং পাথওয়ে অফ দ্য ইনহিবিশন, পেরিকুইডাক্টাল গ্রে, এবং আর দুইটা হচ্ছে রেটিকুলার ফর্মেশন এবং নিউক্লিয়াস রাফি ম্যাগনাস। তাহলে এই আপনার দুইটা জায়গায় আপনার হচ্ছে, একটা হচ্ছে পেরিফেরাল, একটা হচ্ছে সেন্ট্রাল। আমি আবার বলে দিচ্ছি, দেখেন, পেরিফেরাল হচ্ছে নসিসেপ্টন, যেমন হাইপারএলজেসিয়া, অ্যালোডাইনিয়া, ঠিক আছে? এটা কি হয় সাধারণত, মানে ডিক্রিজ থ্রেশহোল্ড হয়, মানে থ্রেশহোল্ড কমে যায়, অল্পতেই ব্যাসার বেশি পাইতেছে, ঠিক আছে? আর সেকেন্ডারি হাইপারএলজেসিয়া ইনফ্লামেটরি মেকানিজমের কারণে হয়। সেন্ট্রাল মডুলেশন, হ্যাঁ হ্যাঁ, ইকো হচ্ছে। ভাত তো এগুলো তুই খাই না, সরি। অন্য কারো দুইটা ডিভাইস ওপেন, আমার কথা ওকে, এখন মনে হয় ঠিক আছে। ওকে, তাইলে আমরা দেখলাম পেরিফেরাল মডুলেশনটা হলো, এটা কিন্তু বুঝতে পারছেন কিনা বললেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনও বটে, হ্যাঁ। আর সেন্ট্রাল মডুলেশন, এটা আমরা বলেছিলাম যে বাড়াতেও পারে কমাতেও পারে। তাহলে বাড়াবে কখন? বাড়াবে হচ্ছে ডরসাল হর্নে আপনার রিসেপ্টর বাড়াই দিল, রিসেপ্টর 10টা ছিল 50টা করে দিল, তাহলে রিসেপ্টর ফিল্ড এক্সপানশন হয়ে গেল, ঠিক আছে? হাইপার এক্সাইটেবিলিটি অফ দ্য ফ্লেকশন রিফ্লেক্স, এটা আমার জানা নাই, এটা এইভাবেই আমি দেখেছি। ইনহিবিশনটা কি? সেন্ট্রাল ইনহিবিশন, ডিসেন্ডিং ইনহিবিশন, সেগমেন্টাল ইনহিবিশন হচ্ছে গ্লাইসিন গাবা, মানে এই যে গাবা এবং গ্লাইসিন আছে না, ইনহিবিটর নিউরোট্রান্সমিটার, এগুলো হচ্ছে স্পাইনাল কর্ডে, সেগমেন্টাল স্পাইনাল কর্ডে এখানে কাজ করে, স্পাইনাল কর্ডে এখানে ইনহিবিশন দেয়, যেখান থেকে পেইনটা উপরে ওঠে। আর সুপ্রা স্পাইনাল ইনহিবিশন মানে সেন্ট্রাল, ব্রেন থেকে নিচের দিকে, কোথা থেকে? পেরিকুইডাক্টাল গ্রে, রেটিকুলার ফর্মেশন এবং নিউক্লিয়াস রাফি ম্যাগনাস, এই তিনটা জায়গা থেকে এই ফাইবার গুলো আসে, এরা ডিসেন্ডিং ইনহিবিশন পাথওয়ে করে, ইনহিবিশন করতে থাকে। এটা আপনাদের লাগবে না, কিছু লাগবে না এগুলো। মেডিয়েটরস অফ দ্য পেইন, এটা লাগবে, মেডিয়েটরস অফ দ্য পেইন, মেডিয়েটরস এর মধ্যে আছে, দেখেন আমি দিয়ে রাখলাম সব, আপনার যেটা যেটা লাগবে সেটা আমি আলোচনা করে দিচ্ছি, কারণ যেটা লাগবে না সেটা যদি কারো অতিরিক্ত আগ্রহ থাকে আমাকে পরে জিজ্ঞেস করলে আমি বলে দিব, কারণ এখন পরীক্ষার সময় এখন বেশি মাথা নষ্ট করে দিলে আপনাদের পরীক্ষা খারাপ হয়ে যাবে অনেকের, এজন্য দরকার নাই। কেমিক্যাল মেডিয়েটরস অফ দ্য পেইন অ্যাক্টিং অন দ্য নসিসেপ্টর, যেমন এটিপি, এডিপি, বডিকাইনিন, লিউকোট্রিন, সেরোটোনিন, হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। কেমিক্যাল মেডিয়েটর অ্যাক্টিং অন দ্য সিএনএস, সিএনএস এ কি কি? সাবস্টেন্স পি, গ্লুটামেট, অ্যাসপার্টেট, এটিপি, গ্লাইসিন, গাবা, ইনহিবিটরি, এগুলো বাকিগুলো এক্সাইটেটরি। এগুলো গদ বাঁধা কথা, এগুলো আমার বোঝানোর কিছুই নাই, এগুলো আপনারা জানেন, জাস্ট স্লাইডটা উল্লেখ করে দিছি। গেট কন্ট্রোল থিওরি, গেট কন্ট্রোল থিওরি, এটা হচ্ছে ম্যালজিক এন্ড ওয়াল, যদি কখনো এরকম শর্ট নোট আসে, গেট কন্ট্রোল থিওরি, এটা হচ্ছে পেইনের একটা থিওরি, পেইন কিভাবে আসলো, পেইন কিভাবে পারসেপশন হচ্ছে, দিস ইজ একটা থিওরি, হ্যাঁ। এটাই হচ্ছে আমাদের গেট কন্ট্রোল থিওরি, এটা ম্যালজিক এন্ড ওয়াল করে। এখানে বলা হয়েছে স্টিমুলেশন অফ দ্য স্কিন ইভোক দ্য নার্ভাস ইম্পালস, এখানে বাংলা ভাষায় যেটা আমরা বলতে পারি যে পেইন যেখান দিয়ে যাচ্ছে, বিশেষ করে আপনার স্পাইনাল কর্ডে, এখানে কতগুলো সেগমেন্টে ভাগ করা আছে, যেগুলো আপনার কতগুলো ব্লকে আছে, ওই ব্লক গুলো যখন স্টিমুলেটেড হয় ওই সব জায়গায়, তখন গেট ওপেন হয়, তখন যেটাকে বলে পেইন পারসেপশনটা ভালো হয়। যখন গেট ক্লোজ থাকে তখন পেইন পারসেপশনটা কম হয়।
এই যে এখানে দেখেন স্টিমুলেশন অফ দ্য লার্জ ডায়ামিটার ফাইবার ইনহিবিট দ্য ট্রান্সমিশন অফ দ্য পেইন, ইনহিবিট দ্য ট্রান্সমিশন অফ দ্য পেইন, দাস ক্লোজিং গেট। স্টিমুলেশন অফ দ্য স্কিন ইভোক নার্ভাস ইম্পালস, এখানে stimulation of the large diameter fiber inhibit the transmission of the pain, thus closing gate। ঠিক আছে, লার্জ ডায়ামিটার ফাইবার গুলো দিলে সেখানে গেটটা ক্লোজ হয়। লার্জ ডায়ামিটার ফাইবার গুলো দিয়ে যখন যাচ্ছে, এটা উদাহরণ আকারে দিচ্ছে যে গেটটা ক্লোজ থাকে। যখন ছোট বা স্মল ডায়ামিটার ফাইবার তখন গেটটা ওপেন থাকে, তাহলে বেশি শার্প হবে। ঠিক আছে, যখন লার্জ ডায়ামিটার ফাইবারটা তাহলে কি হবে, যে বেশি মানে ওপেন ক্লোজ থাকলে দাস ক্লোজিং গেট মানে কম হচ্ছে ব্যথা অনুভূত হবে, এই কথাটাই বোঝাতে চাচ্ছি। গেট কন্ট্রোল থিওরি এটা আসলে একটা স্লাইড থেকে নেওয়া, আমাদের মানে মইনুল স্যারের স্লাইড থেকে। গেট হ্যাজ বোথ পেরিফেরাল এন্ড সেন্ট্রাল মেকানিজম দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ট্রান্সমিশন অফ পেইন, both ascending and descending neural pathway operate the control mechanism after the transmission mechanism for the transmission of the pain। ascending এবং descending neural pathway তে এটাকে কন্ট্রোলে কাজ করে। এখানে দেখেন একটা পেরিফেরাল সেন্সিটাইজেশন, যেগুলো আমরা বলেছিলাম পেরিফেরাল সেন্সিটাইজেশন, এগুলো আগে লাগবে না, এগুলো বলে ফেলছি লাগবে না, এগুলো বলা হয়ে গেছে। ওকে ফাইন, এখন পেইন নিয়ে কারো কোনো ই আছে কিনা বলেন, এনিবডি কোশ্চেন? অনেকে চলে গেছে, ভালো লাগে না এই পেইনের লেকচার, কারণ হলো যে মনোটোনাস। গেট কন্ট্রোল থিওরিটা একটু বলুন আবার, গেট কন্ট্রোল, হ্যাঁ গেট কন্ট্রোল থিওরিটা যে বলেন এটা একটু আবার বলেন। গেট কন্ট্রোলটা হচ্ছে যদি আমার লার্জ ডায়ামিটার ফাইবার, হ্যাঁ আমি আবার দেখাচ্ছি, লার্জ ডায়ামিটার যদি ফাইবার ওপেন থাকে বা স্টিমুলেটেড হয়, সেখানে হলো stimulation of the large diameter fiber inhibit the transmission of the pain। এই জায়গাগুলো এখানে গেট ক্লোজ থাকে এটা, আর যদি স্মল ডায়ামিটার ফাইবার গেটটা ওপেন থাকে তখন পেইনটা তাড়াতাড়ি যায়। এটার সাথে আমাদের আগের যে স্লাইড গুলোর সাথে একটা মিল আছে। এইখানে হ্যাঁ, এখানে ডায়ামিটারে কিন্তু আমরা বলছি যে এ বিটা ফাইবার হচ্ছে ডায়ামিটারটা লার্জ, ঠিক আছে, এবং মাইলিনেটেড থাকে, ফাস্ট কন্ডাকশন, স্লো স্টিমুলেশন, লো স্টিমুলেশন থ্রেশহোল্ড। যেহেতু ওই যে আমি বলছিলাম না লো, ফাস্ট কন্ডাকশন ঠিকই কিন্তু লো স্টিমুলেশন, কারণ হচ্ছে এখানে গেটটা ক্লোজ থাকবে। আর এখানে দেখেন লাস্ট ওই পাশে দেখেন স্মল আনমাইলিনেটেড স্লো কন্ডাকশন বা স্টিমুলেশন থ্রেশহোল্ড কিন্তু বেশি, ঠিক আছে, কারণ এটাতে গেট ওপেন থাকে কিন্তু কন্ডাকশনটা স্লো। ঠিক আছে, এই জায়গাটা একটা পার্থক্যটা আমি দেখাতে চাইছি। গেট কন্ট্রোল থিওরি সম্বন্ধে বেশি বলি নেই, কারণ হচ্ছে এটা আপনাদের তো এত বেশি প্রমিনেন্ট না, এই জন্য এখানে বেশি নিয়ে আসি নেই। ঠিক আছে, এটা হচ্ছে একটা পেইনের যে পারসেপশনের মেকানিজম, এই পেইন পারসেপশনের যে মেকানিজম তার মধ্যে অনেকগুলো মেকানিজম আছে, তার মধ্যে গেট কন্ট্রোল থিওরিটা অনেকটা পপুলার এবং এই মানে অ্যাকসেপ্টেবল অনেকটা। এইটা হচ্ছে আমাদের পেইনের যে মডুলেশন হয় সেই ক্ষেত্রে এই গেট কন্ট্রোল থিওরিটা একটা বেসিক প্রিন্সিপাল হিসেবে কাজ করে, যে কারণে এই জায়গাটা আর কি আলোচনায় নিয়ে আসছি, এছাড়া আর কিছু না। এরপরে কিন্তু আরো বেশ কিছু থিওরি আসছে, সেগুলো নিয়ে এখানে আলোচনা করি নেই, কারণ হচ্ছে যেগুলো আপনাদের লাগবে না, এটা বেসিকের ভিতরে পড়ে না, পেইনের বেসিকের মধ্যে। আর কিছু এইটুক জানলেই চলবে। ভাইয়া লেবার পেইন থেকে কি কিছু পড়তে হবে? কোনটা? লেবার পেইন ফিজিওলজি। লেবার পেইন তো আলাদা, লেবার পেইনের সাথে লেবার পেইনের মেকানিজমটা ওটা তো আমরা বলছি না, লেবার অ্যানালজেসিয়াতে বলছি তো, লেবার অ্যানালজেসিয়া যা বলছি ওইটাই। লেবার অ্যানালজেসিয়ার ক্ষেত্রে তো অবশ্যই একটু মানে যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে লেবার পেইনটার মেকানিজম, এটা ওখানে আমি মনে হয় দেখাইছিলাম যে কোন কোন নার্ভ দিয়ে যায়, সেটা একটু দেখে নিতে হবে
লেবার অ্যানালজেসিয়া ওইটাতে যদি থাকে তাহলে ভালো, না থাকলে আমাকে জানায় যে মানে নার্ভ সাপ্লাইটা মানে কোন বিশেষ করে ইয়েতে স্টেজে, কোন স্টেজে। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে ফার্স্ট স্টেজ, এটা স্টেজই তো নাকি লেবারের, নরমাল লেবারের ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ না কি বলে এটাকে, ভুলে গেলাম। স্টেজে, কোন স্টেজে পেইনটা কেমন ভাবে পারসেপশন হয় বা পেইন নার্ভ রুট গুলো কি, ঠিক আছে, ওইটা আমাদেরকে একটু জানতে হবে। থোরাসিক তো পোটেনশিয়াল হলে লাস্ট স্টেজ হবে। thoracic 10 to lumbar 2 কি? হ্যাঁ হ্যাঁ, thoracic 10 to lumbar 2 তো আর sacral 2 3 4 এটা হচ্ছে একেবারে লাস্ট স্টেজে। হ্যাঁ, সেকেন্ড স্টেজে, থার্ড স্টেজ যেটাকে বলা হয়, ঠিক আছে, সেইটা হচ্ছে আমাদের সার্ভাইকাল 2 3 4, সেকেন্ড স্টেজ থেকে থার্ড স্টেজ, এইভাবে পারসেপশন। আর মেকানিজম গুলো আপনাদের জানা আছে নিশ্চয়ই, আমি তো ওটা দিয়ে দিছি, তো মেকানিজম কিভাবে লেবার পেন একবার শর্ট করে দিছি না, যে এইভাবে লেবার পেনটাকে কন্ট্রোল করা হয়। আর কিছু শোনেন আপনাদের, হ্যাঁ, What is preemptive analgesia and its advantages? প্রিএমটিভ জি জি। হ্যাঁ, প্রিএমটিভ অ্যানালজেসিয়াটা এখানে আনা হয় না, খুব ভালো একটা কথা বলছে। প্রিএমটিভ অ্যানালজেসিয়াটা যদি আমরা পেইনটাকে সেন্সেশনের আগে কমাই দিতে পারি, ইন্টেন্সিটি অর দা থ্রেশহোল্ড অফ দা পেইন শুড বি রিডিউসড বিফোর দা সেন্সেশন, ঠিক আছে, সেটাকে বলা হয় প্রিএমটিভ। সেন্স হওয়ার আগেই, মানে আপনাকে যখনই মানে রিসেপ্টরে এখানে আসবে তার আগেই যদি আমরা পেইন থ্রেশহোল্ডটাকে কমিয়ে নিয়ে আসতে পারি, পেইনের ইন্টেন্সিটিটাকে কমিয়ে নিয়ে আসতে পারি, দ্যাট ইজ কল্ড প্রিএমটিভ অ্যানালজেসিয়া। এবং এটাতে সাধারণত আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করা হয়, যেমন প্রিগাবালিন, গাবাপেন্টিন, ঠিক আছে, তারপরে অ্যাসিটামাইনোফেনও ব্যবহার করা হয়, মানে প্রিএমটিভ মানে অপারেশনের আগে যে সময় আমরা ব্যবহার করি সেইটা। তারপরে আমরা ইয়ে করতে পারি, আগেই অপারেশনের আপনার আগেই হচ্ছে নার্ভ ব্লক দিতে পারি, এই রিজনাল নার্ভ ব্লক গুলো, এগুলো হচ্ছে প্রসিডিউরাল। হ্যাঁ, প্রিএমটিভ মানে এজেন্ট হিসেবে একটা আমরা ইউজ করি, আর হলো কিছু নার্ভ ব্লক করে আমরা এটা করতে পারি, এগুলো প্রসিডিউর। আমরা প্রিএমটিভ অ্যানালজেসিয়া আমরা সাধারণত ড্রাগস ইউজ করি, যে আগে থেকে ইন্টেন্সিটি কমায় নিয়ে আসা, যেমন প্রিগাবালিন, গাবাপেন্টিন, এগুলোই বেশি ব্যবহার করা হয়। আর কিছু ছিল, what do you mean by hospice care? হসপিস কেয়ারটা অ্যাকচুয়ালি এন্ড অফ দ্য লাইফ কেয়ার, একই জিনিস। হ্যাঁ, আচ্ছা, হসপিস কেয়ার একটা কমপ্লিট কেয়ার। হসপিস কেয়ার বলতে আমরা এখানে বলছিলাম না যে কমপ্লিট কেয়ার, ওটাই আসলে হসপিস কেয়ার, ঠিক আছে, শুধু পেইন নাকে তার ডিসএবিলিটিকে ট্রিটমেন্ট করতে হবে, ওইটাই আর কি বলা হয়েছে হসপিস কেয়ার। ভালো প্রশ্ন। আর কোনো প্রশ্ন আসছিল? আমি প্রশ্নটা আজকে দেখিনি, আমি একেবারে ডিউটি থেকে আসলাম তো দেখতে পারিনি এই প্রশ্নটা। একটা কোশ্চেন ছিল যে describe the analgesic technique for infant of 2 months aged after herniatomy. এটাতে কি Describe the analgesic technique for infant of 2 months after herniatomy. হার্নিয়া অ্যানালজেসিয়া কিভাবে মেইনটেইন করবে, এই তো গুড। এই প্রশ্নটা হ্যাঁ করে ভালো করছেন। আমি এটাই বলতে চাইছিলাম যে কিছু কথা বলবো। এক নাম্বার, প্রথম কথা হচ্ছে যে কোনো পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্টে যেখান থেকে শুরু করবেন, রিজিওনাল নার্ভ ব্লক এক নাম্বার, ঠিক আছে। যদি একটা হার্নিয়া অপারেশন হয় আমরা তাকে করতে পারি প্রিএমটিভ অ্যানালজেসিয়া, এক নাম্বার, আগে একটা অ্যাসিটামাইনোফেন সাপোজিটরি দিয়ে দিলেন, ঠিক আছে, এটাও প্রিএমটিভ অ্যানালজেসিয়া হিসেবে কাজ করবে। তারপরে হচ্ছে আমরা করতে পারি কি অপারেশনের সময় লোকাল ইনফিল্ট্রেশন অফ দ্য লোকাল অ্যানাস্থেটিক, তাহলে পেইনটা ট্রান্সমিশনটা কমে যাবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমরা মানে রিজিওনাল নার্ভ ব্লক নিয়ে আসতে পারি, এটা আল্ট্রাসাউন্ড গাইডেড রিজিওনাল নার্ভ ব্লক নিয়ে আসতে পারি, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব এনএসাইড, তার সাথে সাথে লিখতে হবে ইফ দেয়ার ইজ নো কন্ট্রাইন্ডিকেশন, ঠিক আছে। এবং সাধারণত একেবারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেই না, কারণ রেনাল ইম্পেয়ারমেন্ট, ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে, তারপর অনেক আর্টারি অক্লুশন হয়,
এই জায়গাগুলো প্রবলেম হতে পারে, এই জন্য সাইড অ্যাভয়েড করি, E-commerce. অপয়েড দেওয়া যাবে। ঠিক আছে, এই হচ্ছে মানে বেসিক ম্যানেজমেন্ট। বলছিলাম না নন ফার্মাকোলজিক্যাল, তার জন্য ওপেন আছে। ওকে ফাইন। তাহলে পেইন যেটা বলছি আমি ওইটাই বলছিলাম যে প্রথমে প্রিএমটিভ হবে, ঠিক আছে, প্রিএমটিভ আপনি অ্যাসিটামাইনোফেন সাপোজিটরি দিলেন, আর পরে হ্যাঁ কেউ কিছু বলবেন? এনিথিং? এনি কোয়েশ্চেন? আর কিছু? কোনো সাউন্ড নাই। আরেকটা কোশ্চেন ছিল, what are the difference between partial agonist and the agonist antagonist class of opioid? Agonist antagonist class of opioid টা কোনটা? অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট হচ্ছে ফার্মাকোলজির টপিকস। অ্যাগনিস্ট হচ্ছে ইফেক্টটাকে অ্যাডিটিভ ইফেক্টটাকে বাড়ায় দেয়, অ্যাগনিস্ট কি করে বাড়ায় দেয়। অ্যান্টাগনিস্ট হচ্ছে অ্যান্টি ইফেক্ট, মানে হচ্ছে তার ইফেক্টটাকে কমায় দেয়। ক্লিয়ার? আরেকটা হলো যে আরেকটা কি ছিল আবার বলে তো? আমি আপনাদেরকে অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট নিয়ে ভালো কিছু তথ্য দিব, আমি এই পেজে দিয়ে দিব, ক্লাস আকারে না, আমি ওই পেজে আমার একটা আমি বানাচ্ছি একটা গুরুত্বপূর্ণ জিনিস, ওটা আমি বানানো হলে আমি সবগুলো ফার্মাকোলজির কিছু বেসিক টপিকস গুলো দিয়ে দিব ভেরি শর্ট। আমি এই সপ্তাহের মধ্যে চেষ্টা করব দিতে, এই সপ্তাহে যদি পারি আমি এই সপ্তাহে দিয়ে দিব। এই সপ্তাহে তো আমি ব্যস্ত কম থাকবো, ঝড় বৃষ্টি হচ্ছে, যাওয়া হচ্ছে না কোথাও, তাহলে দিয়ে দিব ইনশাল্লাহ। আর কিছু আছে প্রশ্ন? হ্যাঁ এটার পিডিএফ পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এটার পিডিএফটা আমি ইয়াকে বলে দিচ্ছি, এখনই আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখনই আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা তারপরে বলেন আর কোনো প্রশ্ন থাকলে আমরা আলোচনা করি। এনি কোশ্চেন? এই জিনিসগুলো খুব সুন্দর করে পড়তে হবে, এটা পড়লে আমার মনে হয় একটা ভালো আপনারা কন্ট্রোল নিতে পারবেন পেনে, এর চেয়ে আসলে ভালো কিছু বলা কঠিন। three essential component of palliative care, এটা কোনটা কোনটা বলবো আজকে যেগুলো বললেন তার মধ্যে, মানে স্পেসিফিক্যালি 3 essential component বলে? ওই যে অনেস্টি, হোপ এন্ড ওপেননেস। ক্লিয়ার? জি। সুন্দর প্রশ্ন করলে ভালো লাগে, কারণ আমার তো অনেক জিনিস মনে নাও থাকতে পারে, কারণ আমি তো আবার এই যে একটার পর একটা কাজের সাথে ব্যস্ত থাকি। কোশ্চেন ছিল যে মেনশন দ্য রোল অফ এপিডুরাল স্টেরয়েড ফর লো ব্যাক পেইন ম্যানেজমেন্ট। ও এপিডুরাল স্টেরয়েড ফর লো ব্যাক পেইন ম্যানেজমেন্ট, এটা আসছিল? জি, জুলাই 2016 তে। ওরে 16 প্রশ্ন, এগুলো এখন দিবে না। আচ্ছা যাই হোক, তারপরে এপিডুরাল স্টেরয়েড এখন অবসলিট হয়ে গেছে, হ্যাঁ এপিডুরাল স্টেরয়েড এখন আমরা দেই না, সুতরাং এই প্রশ্ন আসবে না। যদিও এখানে নার্ভ রুট এপিডুরাল স্পেসে কি থাকে, নার্ভ রুট থাকে না, জি ওখানে যদি এরকম ডিসকম্প্রেশন জনিত ইনফ্লামেশন থাকে সেগুলোকে কমায় দেয়, এটি হচ্ছে স্টেরয়েডের কাজ, ঠিক আছে, এছাড়া আর তেমন কোনো কাজ নেই, কোনো সমস্যা নাই। হ্যাঁ এখন কি এপিডুরাল কি দেওয়া হয়?
এখন আমরা ইপিডুয়াল দেই হচ্ছে সাপোর্টিভ, ইপিডুয়াল আমরা সাপোর্টিভ দেই, মানে একটা আমরা রুট ব্লক দেই, তারপরে হচ্ছে আমরা নার্ভ ব্লক করি, তারপরে মিডিয়াল ব্রাঞ্চ ব্লক দেই, ঠিক আছে। তারপরে আমরা একেবারে লাস্টলি কিছু ইপিডুরাল দিয়ে দিই। আফটার সার্কামসিশন পোস্ট অপারেটিভ অ্যানালজেসিক টেকনিক তো সেম ওই হার্নিওটমির মতোই। একই সুন্দর করে বলতে হবে, হ্যাঁ। What will be your plan for pain management of a neonat after VP shunt operation? VP shunt কি কোনো স্পেসিফিক কিছু বাদ দিতে হবে? ভিপি শান্ট, জি, analgesic management after VP shunt operation of a neonat. হ্যাঁ, ভিপি শান্টে যেগুলো প্রিভেন্টিভ অ্যানালজেসিয়া যদি সম্ভব হয় আমরা করব, কনসিডার, এটা হচ্ছে কনসিডার। পেশেন্ট যদি ভালো থাকে, ওষুধ খাইতে পারে, তাহলে আমরা দিব প্রিভেন্টিভ অ্যানালজেসিয়া। বাচ্চাদের ক্ষেত্রে হয় সাধারণত ভিপি শান্ট দিলাম। তারপরে হচ্ছে আমরা যেটা অপয়েড দিতে পারি, ঠিক আছে, অপয়েড দিতে পারি। তারপর এনএসআইড, অ্যাসিটামাইনোফেন দিতে পারি। তারপরে এখানে তো রিজিওনাল নার্ভ ব্লক নাই, ইনফিল্ট্রেশন মানে অ্যানাস্থেসিয়াও নাই, এখানেও এইভাবেই করা হয়। এখানে স্কাল ব্লক আছে, স্কাল ব্লক কনসিডার। রিজিওনাল নার্ভ ব্লক সবসময় বলতে পারেন, স্কাল ব্লক করতে পারেন, ঠিক আছে। স্কাল ব্লক এবং লোকাল ইনফিল্ট্রেশন কিন্তু আছে, কারণ এই যে পেরিটোনিয়াম ঢুকে দেয় না পেটের মধ্যে, ওইখানে কিন্তু লোকাল ইনফিল্ট্রেশন আমরা দিতে পারি। ক্লিয়ার? সবই আসবে, সবই আসা যাবে, সবই বলা যাবে, কোনো সমস্যা নেই। স্কাল ব্লকটা উল্লেখ করলে আরো ভালো হবে, হ্যাঁ, স্কাল ব্লকটা উল্লেখ করলে দেখবেন যে বুঝতে পারবেন, মানে সহজ হবে, কারণ মানে আপনার ব্যথাটা পারসিস্টেন্ট হবে, অনেকক্ষণ কমায় রাখা যায়, ঠিক আছে। এন্ডোক্রাইন রেসপন্স টু পেইন, এইটা যদি কোশ্চেন আসে তখন কি বলবো আমরা? কি জানা ছিল প্রশ্ন? ডেসক্রাইব দ্য এন্ডোক্রাইন রেসপন্স টু পেইন। এন্ডোক্রাইন রেসপন্স, ওই যে বললাম যে হরমোনাল গুলো বেড়ে যাবে। হরমোন যেগুলো মানে বিশেষ করে আমাদের ওই যে ক্যাটেকোলামিন হরমোন বেড়ে যাবে, ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ঠিক আছে। তারপরে হলো আপনার ইয়েগুলো যেগুলো যে ডায়াবেটোজেনিক, বিশেষ করে কি বলে ইনসুলিনের এগেইনস্টে যেটা হয়, হ্যাঁ, গ্লুকাগন বেড়ে যাবে এবং হাইপার গ্লাইসেমিয়া হবে, ঠিক আছে। এইগুলো ভালো প্রশ্ন। আর কিছু আছে? আচ্ছা, আমরা কিন্তু অনেকটা শেষ দিকে, হ্যাঁ, আপনাদের লেকচার কিন্তু শেষ দিকে আছে। তারপরেও আপনাদের পরীক্ষা কিন্তু আমরা 2 ব্যাচে আপনাদের উল্লেখ করে দিয়েছি, প্রশ্নগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা পরীক্ষা দিলে কিন্তু আমি খাতা দেখে দিচ্ছি, অনেক কিন্তু পরীক্ষা দিচ্ছেন না, প্রশ্নগুলো কিন্তু ভালো এক্সাম বেচের প্রশ্নগুলো পাচ্ছি না। হ্যাঁ, এক্সাম বেচের যে প্রশ্নগুলো ওগুলো কিন্তু আমাদের গ্রুপে দিচ্ছে না। এই আজিজ কই? আজিজ, আমি বলে দিব কালকে প্রশ্ন দিয়ে দাও না কেন, এক্সাম বেচের সব প্রশ্ন দিয়ে দাও গ্রুপে, ওদের রেগুলার দিবা, রেগুলার এখন থেকে রেগুলার দিয়ে দিবা স্যার। আগের গুলা সহ, হ্যাঁ, যেগুলো পরীক্ষা হয়ে গেছে ওগুলো সহ না, শুধু রানিং গুলা স্যার? যেগুলো রানিং চলতে সেগুলো দাও, যেগুলো হয়ে গেছে ওগুলো মানে একসাথে দিয়ে দিয়ে ওগুলোর উপর পরীক্ষা নিতে গেলে তো আবার মানে কঠিন, সবাই তো আর পারবে না সব দিতে। রানিং গুলো দিতে থাকো আর ওগুলো মানে গ্রুপে একটা ফাইল করে দিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, প্রশ্ন আপনারা দেন, পরীক্ষা দেন। আর মডেল টেস্ট তো আমরা মে মাস, তো পরীক্ষার কি কোনো নোটিশ আছে? প্রশ্ন করার জন্য পাঠাইছে শুনছি, কিন্তু কোনো নোটিশ শুনি নাই। মানে জুলাইতে পরীক্ষা হবে, আমরা জুন মাসে মডেল টেস্ট নিয়ে নিব, ঠিক আছে। মে চলতেছে তো,
আগে জুনের 10 তারিখে আর 15 তারিখে নিয়ে নিব ইনশাল্লাহ। 10, 15, 20 একটু কারণ সময় দিয়ে রাখি, আপনারা যদি পারেন এসে দিবেন, আর তা না হলে অনলাইনে দিয়ে দিবেন আর কি। বাসায় বসে পরীক্ষা দিবেন, কারণ পরীক্ষা দিলে আপনার নিজের কাছে অ্যাসেসমেন্ট হবে যে আসলে আমি কতটুকু পারলাম। হ্যাঁ, পারেন আর না পারেন লিখবেন, সময় পাস করবেন। 3 ঘন্টা লেখার অভ্যাস তো আপনাদের কারোই হয় নাই, এই জন্য লেখার অভ্যাসটা করতে পারলে ভালো। আর এখানে তো কেউ কিছু বলবে না, এখানে যতটুকু পারেন করলেন আর কি। ঠিক আছে, এনিথিং? তাহলে আমরা আজকে শেষ করি ইনশাল্লাহ। আবার যদি কোনো কোয়েরি থাকে আপনারা গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে, পড়ালেখা করলে কোশ্চেন বের হবে। হ্যাঁ, এটা আমরা চাই যে কোশ্চেন বের হোক। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।